আসসালামু আলাইকুম। জেনেসিস এমআরসিওজি টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আসমা ফারুকী। আপনারা বিগত কয়েক মাস ধরেই কিন্তু আউটলেয়ারের এমআরসিওজি টিমকে খুব বেশি নাড়া দিচ্ছেন যে আমাদের শ্রদ্ধেয় মেন্টর ডক্টর ফারহানা দেওয়ান অভি আপু, তিনি যে আমাদের একজন টপার মানুষ, অর্থাৎ একদম 3টা সেশনে 1.5 বছরের মধ্যে তিনি তার এমআরসিওজি জার্নিটা কমপ্লিট করেছেন, বা আসলে এমআরসিওজি জার্নি যে এই গ্যাপে কমপ্লিট করা সম্ভব, তিনি যে সেই দুর্দান্ত সাহসটা নিয়ে আলহামদুলিল্লাহ এক চান্সেই সেই সাকসেসটা নিয়ে এসেছেন, সেটির জন্য আপনারা অনেকেই অ্যাপ্রিসিয়েশন চেয়েছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের একটু দেরি হলেও আমরা আজকের বিকেলটা শুধুমাত্র আপনাদের জন্য সাজিয়েছি। এবং জেনেসিস আউটলেয়ার এই এমআরসিওজি টিম আজকে, যদিও আমাদের সামনে কফি নেই, তাও আমি বলবো কফি উইথ ডক্টর ফারহানাদান অভি আপু, একদম আপনাদের সাথে গল্প করে করে আমরা খুব সুন্দর করে হচ্ছে আমাদের আজকের সেশনটা আপনাদের সাথে টোটাল এই আপুর পুরো জার্নিটাই আপনাদের সাথে আমরা শেয়ার করব। আমি যদি আজকের সেশনটার আমাদের যে নামটা ছিল তাও যদি আমি বলি যে জার্নি টু এমআরসিওজি বা রোড টু এমআরসিওজি পার্ট 1, পার্ট 2, পার্ট 3, আপুর পুরো এক্সপেরিয়েন্স, আপুর পুরো স্টাডি, আপুর পুরো ডেডিকেশন টুকু আমরা মাঝে মাঝে যারা হয়তো আপুর সাথে যুক্ত আছি, আপুর সোশ্যাল মিডিয়াতে দেখি যে কত মানে আপনার স্যাক্রিফাইসের বিনিময়ে যে আসলে আজকের এই সাকসেসটা। এবং আলহামদুলিল্লাহ আপু আমাদের খুব সাকসেসফুল একজন মেন্টর এমআরসিজি পার্ট 2-তে। সো আপনাদের আজকের যতজন আমাদের সাথে জুমে জয়েন করেছেন অথবা লাইভে দেখছেন এবং পরে রেকর্ডে দেখবেন আমাদের ডিফারেন্ট গ্রুপগুলোতে, আমি রিকোয়েস্ট করব যে আপনাদের যার যত প্রশ্ন আপনারা আমাদেরকে গ্রুপে করবেন। আর আজকে আমাদের সাথে যুক্ত আছেন আপু ডক্টর ফারহানাদান অভি আপু। আপু হচ্ছে, আমরা তো জানি আপুর আসলে এত গুণে গুণান্বিত, আমি নিজে আপুর পরিচয়টা না দিয়ে আপু নিজেই নিজের পরিচয়টা দিবে আলহামদুলিল্লাহ। আর এখন এই মুহূর্তে আমি বলবো যে আপু আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ দীপু, স্নেহের ছোট বোন, আমি তোমাকে শুনতে পাচ্ছি। একটা ছোট কারেকশন, সেটা হচ্ছে আমি জানি যে ফারহানা দেওয়ান ম্যাডাম হচ্ছে গিয়ে আমাদের সবার রোল মডেল। ওনার নামের সাথে আমার এবং নামের একটা আরেকটা হচ্ছে কনফিউশন তাহমিনা, আমি আপু এটা হয়, অনেক থেকে এটা করি একটা যে কনফিউশন তাহমিনা হয় দেওয়ান কিন্তু অভি আপুকে। হ্যাঁ, আমার ক্ষেত্রে আর আপু আমার ক্ষেত্রে আরো বেশি এটা কেন হয় আমি বলি। সেটা হচ্ছে যে আমি তো ম্যাডামের সাথে কাজ করি, ঠিক হ্যাঁ, আছে। আমি তো ম্যাডামের সাথে বাহিরে চেম্বার বলেন ওটিতে ম্যাডামের সাথে থাকি, যার কারণে ওই যে ম্যাডাম আর আমার আসলে আপু আপনাকে ম্যাডামও আরসিওজি নিতে প্রচুর কাজ করে, আইআরসি তে প্রচুর কাজ করে। আমি তো এখনই স্বপ্ন দেখি যে তাহমিনা দেওয়ান অভি আপু হচ্ছে এটা এখনই কাজ আমার জন্য করছে। আমার জন্য অনেক একটা গ্রেট ফিলিং যে ম্যাডামের নামের সাথে আমার নামের কনফিউশন হয়ে যাচ্ছে, কিন্তু ম্যাডাম শুনলে পিট্টি দিবে। আপু একটা বলি, অলরেডি ম্যাডাম তো আপনাদের সবাইকে তো ম্যাডাম চেনে, কিন্তু ম্যাডামের সাথে অলরেডি যখন যেদিন আপনি ইউনিভার্সিটি পার্ট 3 পাশ করেছেন আমার আপনার সাথে নিয়ে কথা হয়েছে। আমি ম্যাডাম জানেন আমার শুধু আপনার নামের সাথে আর ম্যাডাম আপুর নামের সাথে আমার মিলে যায়। আর আরেকটা হচ্ছে আপু ম্যাডামের কিন্তু আপু বড় মেয়ের সাথে কিন্তু আমি আপনাকে এটাও বলেছি, কিন্তু আপুর সাথে কিন্তু আপনার আপনার সাথে আপুর মিলে যায়। তো আমি জানি না আপনারা কোন কালের দেওয়ান বংশের ছিলেন, আমি তাও জানি না, এটাও হতে পারে। কিন্তু আপু আমাদের আলহামদুলিল্লাহ, আমিও একটু কারেকশন করে নেই, যেহেতু আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের অভি আপু সবাই এক নামে চেনে, আমাদের জেনেসিস এর অভি আপু। সো ডক্টর তাহমিনা দান অভি আপুর কাছ থেকে আমি আজকে আসলে আমার অনেকগুলো আমার নিজেরও জানার ইয়ে যে আপু আপনার লাইফের প্রথম কখন মনে হলো যে আপনার এমআরসিজি পার্ট 1 দিবেন, এরপরে আপনি পার্ট 1 দেওয়ার ঠিক 6 মান্থসের মাথায় পার্ট 2, তাও আবার আপু আপনি কিন্তু এমন না যে আপনার বেবি নেই, একদম খুব ফ্রি, আপনার চেম্বার, আপনার আপনার কিন্তু অনেক কাজের মাঝে আপনি পার্ট 2 সাহস করে 6 মাসের মধ্যে আপনি দিয়ে ফেললেন, এরপর আবার সাহস করে পার্ট 3ও 6 মাসের মধ্যে দিয়ে ফেললেন। মানে এই পুরো জার্নিটা আপু আমরা একদম আজকে আদ্যপান্ত আপনার মুখে শুনবো। আমিও খুব মনোযোগ দিয়ে 1 কাপ কফি নিয়ে এখন আপনার পুরো জার্নি শোনার জন্য বসে আছি। আপু আপনি আপনার মতো করে আমাদের সাথে আজকের পুরো জার্নিটা শেয়ার করবেন। থ্যাংক ইউ আপু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ওকে, আমরা শুরু করি। ধন্যবাদ দীপু। দীপু আমার খুবই পছন্দের একজন স্নেহের ছোট বোন। ও আসলে আমাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করে আসছে। একদম আমি পার্ট 1 পাশ করার পর থেকে আমি জানি না কেন ওর আমার প্রতি এক ধরনের বিশ্বাস। আমি কথা বললে নাকি আমার কথা শুনতে ওর ভালো লাগে। তো এই ধরনের পজিটিভ মানুষ যখন আপনার আশেপাশে থাকে তখন আমার কাছে মনে হয় অনেক কিছু অনেক সহজ হয়ে যায়। আর এই ধরনের পজিটিভ মানুষরা আপনাকে বুস্ট আপ করে, লাইফের ইম্পর্টেন্ট ডিসিশন নিতে সাহায্য করে। তো দীপুর মতোই কিছু পজিটিভ মানুষ আমার আশেপাশে থাকার ফলেই হয়তো আমার এই অসম্ভব জার্নিটা
আল্লাহ সহজ করে দিয়েছেন, সফল করে দিয়েছেন। তারপরে আমার বাবা আমার দোয়া আর আমার ফ্যামিলির সাপোর্ট তো ডেফিনেটলি ছিল, আর আমার তরফ থেকে সবসময়ই একটা চেষ্টা ছিল। তো আমি আমার এই চেষ্টার কথাটাই আপনাদের সাথে যতটুকু 1.5 বছরের একটা চেষ্টা তো আসলে 1 ঘন্টার সেশনে বলা অসম্ভব। এটাকে যদি লাইভ টেলিকাস্ট করে ছোট ছোট ভিডিও করে দেখানো যেত, তাহলে এই রক্তক্ষয়ী সংগ্রামের কিছু অংশ হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারতাম। কিন্তু আমি চেষ্টা করব। শুধু আমার জার্নিটা বললে সবার জার্নি আলাদা। এমআরসিইউজি বলেন, যে কোনো পোস্ট গ্রাজুয়েশনে বলেন, সবার জার্নি আলাদা। আমি যদি শুধু আমার জার্নিটা বলে যাই, তাহলে হয়তো একটা কমপ্লিট জার্নি কেমন হয় বোধগম্য হবে না। তাই আমি চেষ্টা করব এমআরসিইউজি জার্নিটা কেমন হয় ওভারঅল, সেটা বেসিক্যালি শেয়ার করার জন্য। তো আমি একটা প্রেজেন্টেশন রেডি করেছি, আমি প্রেজেন্টেশনটা একটু স্ক্রিন শেয়ার করে নেই। তাহলে আমরা আজকে এমআরসিইউজির একটা জার্নি শেয়ারিং এ যাব। তো আপনাদের সবাইকে ওয়েলকাম টু অনবোর্ড টু মাই এমআরসিইউজি জার্নি। আমি ডাক্তার তাহমিনা দেওয়ান অভি। আমার এমবিবিএস সেশন হচ্ছে 2003-04, অনেক আগের সেশন। আমি 2009-এ এমবিবিএস কমপ্লিট করি চিটং মেডিকেল থেকে। 2010-এ আমি ইন্টার্নশিপ করি। 11-এ আমি একটা 1 বছরের গ্যাপ নেই, কারণ 2007-এ আমার বেবি, আমার মেয়ে রিয়ানা, ওর জন্ম হয়। তো আমি আসলে কোনো গ্যাপ কখনোই নেইনি এমবিবিএস লাইফে। তো 2011-এ আমি মনে করি যে 1 বছরের একটা গ্যাপ নেওয়া দরকার। এরপর আমি 2012 থেকে আমার জার্নিটা আবার শুরু করি। এর মধ্যে কখনো আমি আসলে এমআরসিইউজির ব্যাপারে এত ইনফরমেশন অ্যাভেইলেবল তখন ছিল না। এখন যেমন ইন্টার্ন লাইফেই অনেকে এমআরসিইউজির ব্যাপারে আমরা ইনফরমেশন জেনে যাই, এবং পার্ট 1 অনেকেই দেখা যায় যে বিএমডিসি রেজিস্ট্রেশন পাওয়ার পরপরই দিয়ে ফেলে। আমাদের সময় ইনফরমেশনগুলো এতটা অ্যাভেইলেবল ছিল না। বেসিক্যালি আমি যখন ঢাকায় কোর্সে আসি 2017-18-এর দিকে এফসিপিএস কোর্সে আসি, তখন আমি এমআরসিইউজির ব্যাপারে কিছু কিছু জানতে পারি। কিন্তু যেহেতু আমি তখন অলরেডি একটা ভাস্ট কোর্সে ছিলাম এফসিপিএস এর, এবং আমার টার্গেট ছিল এফসিপিএসটা কমপ্লিট করার, এবং বাংলাদেশের এফসিপিএস পরীক্ষা কতটা ডিফিকাল্ট এটা সবাই জানে। তো আমি তখন এফসিপিএস এর দিকেই মেইন ফোকাসটা রাখি। কিন্তু আমি এমআরসিইউজির ব্যাপারে কিছু কিছু ইনফরমেশন তখন যতটুকু লাইব্রেরিতে পড়া অবস্থায় কানে আসে শুনে আসছি। এরপর আমি 2019-এর জানুয়ারিতে এফসিপিএস এর জার্নি শেষ করে ইন দ্য মিন টাইম আমার এমসিপিএসও হয়ে যায়। আমি চিটংয়ে ব্যাক করি। তো আমার এমআরসিইউজির যে স্বপ্নটা, ওটা ওখানেই এক ধরনের আসলে ধামাচাপা পড়ে যায়। কারণ একটা বড় পরপর 2টা বড় ডিগ্রি শেষ করে আসার পর এক ধরনের এক্সস্টন চলে আসে, যে আবার পড়াশোনা করব, আবার এত কঠিন কিছু পড়ব যেটার ব্যাপারে আমি জানিও না তেমন কিছু। আছে, ঠিক আছে, আস্তে ধীরে চিন্তা করব। এই আস্তে ধীরে চিন্তা করব ভাবনাটা আমার 2024 পর্যন্ত থেকে যায়। মানে আমি দেখা যায় যে 2024 পর্যন্ত আমার ওই এমআরসিইউজির যে ড্রিম, ওই বুকটা আর ওপেনই হয় না। 2024-এর মাঝামাঝি গিয়ে আমার কাছে মনে হয় আমি তো একটা লম্বা গ্যাপ নিয়ে ফেলেছি। ডাক্তারদের ক্ষেত্রে যেটা হয়, পড়াশোনা থেকে কিন্তু ডাক্তাররা খুব বেশি সময় দূরে থাকতে পারে না। দেখা যায় যে ছোটখাটো সার্টিফিকেট কোর্স হলেও ডাক্তাররা প্রতি 2-3 বছরে করে ফেলে, কারণ পড়াশোনা থেকে একটা লম্বা সময় দূরে থাকা এটা আমাদের রক্তে নাই। ডাক্তারিটা আমাদের রক্তে এমনভাবে পড়াশোনাটাকে ঢুকিয়ে দিয়েছে ছোটবেলা থেকে পড়তে পড়তে, যে আমরা একটা লম্বা সময় কেউই পড়াশোনা থেকে ডিটাচ থাকতে পারি না। 2024-এর মাঝামাঝি আমার কাছে মনে হয় যে আমি আবার পড়াশোনা শুরু করব। তো আমার কাছে 2টা অপশন ছিল, একটা হচ্ছে সাব স্পেশালিটি করা, আরেকটা অপশন হচ্ছে এমআরসিইউজি করা। তো সাব স্পেশালিটি করতে হলে যেটা আমাকে করতে হবে, আমাকে ঢাকায় যেতে হবে। তো আমি চিন্তা করলাম এখন আমি ফ্যামিলি রেখে আবার ঢাকায় যাব। এফসিপিএস এর সময় আমি 2 বছর ঢাকায় ছিলাম। তো আমি চিন্তা করলাম বাসায় বসে কোনটা করা যায়, বাসায় বসে করা যায় এমআরসিইউজি। এই চিন্তা থেকেই আসলে আমার এমআরসিইউজি শুরু করা। তখনও আমি জানি না যে এক্স্যাক্টলি এই জার্নিটা আমাকে কোথায় নিয়ে যাবে, এক্স্যাক্টলি এই জার্নির শেষে আমি কি পাবো, বা আমি এই ডিগ্রি শেষে দেশের বাইরে গিয়ে চাকরি করব, এই ধরনের কোনো চিন্তা ভাবনা আমার তখন ছিল না। আমার তখন শুধু একটাই চিন্তা ছিল যে আমি আবার পড়াশোনা করব, এবং এই দুটো অপশনের মধ্যে থেকে যেটা আমার পক্ষে সম্ভব সেটা আমাকে বেছে নিতে হবে। তো আমার পক্ষে সম্ভব ছিল এমআরসিইউজি শুরু করাটা। তো আমি 2024-এ যেটা করলাম সেটা হচ্ছে যে আমি কেন এমআরসিইউজি, ওয়াই এমআরসিইউজি, আপনারা কেন এমআরসিইউজি করবেন? একটা হচ্ছে গিয়ে নিজেকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য, টু চ্যালেঞ্জ মাইসেলফ, টু স্ট্রেংথেন মাই ক্লিনিক্যাল নলেজ, টু অ্যাচিভ অ্যান ইন্টারন্যাশনালি রিকগনাইজড কোয়ালিফিকেশন,
to improve my clinical practice, to step outside my comfort zone, to prove to myself that I could do it. এই জিনিসগুলোই আমার আসলে টার্গেট ছিল, কারণ ততদিনে আমি ক্লিনিক্যাল প্র্যাকটিসেও ঢুকে গেছি। তো আমার কাছে মনে হয়েছে যে আমি আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসটাকে আরো মোর স্ট্রাকচার্ড করব, আরো মোর ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল করব, আরো মোর স্ট্রাকচার্ড করব, আরো মোর গাইডলাইন বেসড করব, এবং আমার মধ্যেকার যে স্টুডেন্ট সত্তাটা আছে সেটাকে আমি আরেকবার চ্যালেঞ্জ করব যে এটা থেকে যদি আমি আরেকটু কিছু অ্যাচিভ করতে পারি। এই চিন্তা ভাবনাগুলো থেকে আমি আমার এমআরসিওজি জার্নিটা স্টার্ট করলাম। তো ফার্স্ট স্টেপ কি হয়, আমি তখন খোঁজ খবর নেওয়া শুরু করলাম। আমি কিন্তু প্রথমে ডিসিশন নিয়ে ফেলেছি যে আমি এমআরসিওজি করব, তারপর আমি খোঁজ খবর ইনফরমেশন গ্যাদারিং শুরু করলাম। ইনফরমেশন গ্যাদারিং এর প্রথম পার্টে আমাকে জানতে হবে যে আমি কিভাবে এই পরীক্ষাটা দিতে পারি। এটা তো এরকম না যে আমি গেলাম, ফর্ম ফিল আপ করলাম, আর আমি পরীক্ষার হলে আমাকে ডেট দিল, আমি পরীক্ষার হলে ডিরেক্ট অ্যাডমিট কার্ড নিয়ে চলে গেলাম। এটা এরকম কোনো এক্সাম না। তাহলে কিরকম এক্সাম? তাহলে আমাকে যা যা করতে হবে সেটা হচ্ছে এই ইনফরমেশন, এই স্টেপের মধ্য দিয়ে আমাকে যেতে হবে। ক্রিয়েটিং মাই আরসিওজি অ্যাকাউন্ট, সবার আগে একটা আরসিওজি অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এই আরসিওজি অ্যাকাউন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে দুটো। একটা হচ্ছে আপনার একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে, যে ইমেইল অ্যাড্রেসটা একদম ফাইনাল পার্ট অফ এমআরসিওজি পর্যন্ত আপনার কাজে আসবে। তাই চেষ্টা করবেন সবসময় একটা ভালো ভেরিফাইড ইমেইল অ্যাড্রেস, যেটা আপনি সবসময় ইউজ করেন, যেটা সবসময় ওপেন থাকে। অনেক সময় দেখা যায় যে আমরা নিজেদের ইমেইল অ্যাড্রেস ইউজ করি না। এখন তো সবাই নিজের ইমেইল অ্যাড্রেস, আমাদের সময় এমন ছিল যে দেখা যেত যে ফ্যামিলির কারো ইমেইল অ্যাড্রেসই আমরা ইউজ করে ফেলছি, নিজেদের ইমেইল অ্যাড্রেস অনেকেরই ছিল না বা নাই। কিন্তু এই ইমেইল অ্যাড্রেসটা এই কারণে ইম্পর্টেন্ট, আরসিওজি থেকে আপনাকে যে কোনো ইনফরমেশন, সেটা আপনার এক্সাম রিলেটেড হোক, সেটা আপনার সিট বুকিং রিলেটেড হোক, সেটা আপনার রেজাল্ট রিলেটেড হোক, এই ইমেইল অ্যাড্রেসেই সব কিছু আসবে। তো একটা ইমেইল অ্যাড্রেস খুব জরুরি। এটার জন্য কি করতে হবে? আরসিওজি ওয়েবসাইটে যেতে হবে এবং অ্যাকাউন্ট ওপেন করতে হবে। কমপ্লিট একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে আপনাকে। যখন আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, আরসিওজি আপনাকে একটা আরসিওজি অ্যাকাউন্ট নাম্বার দিবে। সাধারণত ডিজিট যুক্ত কিছু 5 ডিজিট আর 6 ডিজিটের কিছু অ্যাকাউন্ট নাম্বার দেয়, যেমন আমাদের এফসিপিএস এর আইডি নাম্বার, ঠিক তেমনই একটা অ্যাকাউন্ট নাম্বার আপনাকে দেয়া হবে। এরপরে আপনি যেটা করবেন, আপনি হচ্ছে এলিজিবিলিটি ফর্ম ফিল আপ করবেন। এলিজিবিলিটি ফর্ম ফিল আপের জন্য তেমন কিছুই না, এই ইনফরমেশনগুলো আপনার লাগবে। এখন আপনি কখন এলিজিবিলিটি ফর্ম ফিল আপ করতে পারবেন? এনি টাইম। আপনি অ্যাকাউন্ট ওপেন করার পর থেকে এনি টাইম আপনি এলিজিবিলিটি ফর্ম ফিল আপ করবেন। অপেক্ষা করবেন না যে আমার পরীক্ষার কাছাকাছি গিয়ে আমি এলিজিবিলিটি ফর্ম ফিল আপ করবো, কারণ এই এলিজিবিলিটি ফর্মটা একসেপ্ট হয়ে আসতে মিনিমাম 4 সপ্তাহ সময় লাগে। তাই অ্যাকাউন্ট ওপেনের পরপরই চেষ্টা করবেন গুগলে গিয়ে আরসিওজি এলিজিবিলিটি ফর্ম দিয়ে ডাউনলোড করে নেবেন ফর্মটা, এবং ফর্মটা ফিল আপ করে ফেলবেন। এই ইনফরমেশনগুলো লাগবে। একটা হচ্ছে কলেজ অ্যাকাউন্ট নাম্বার, লাস্ট নেম, ফার্স্ট নেম। নেম খুবই ইম্পর্টেন্ট। এক্ষেত্রে আমার মজার একটা কাহিনী বলি। যখন আমি অ্যাকাউন্ট ওপেন করতে গেলাম তখন আমি দেখলাম আমার পাসপোর্ট আর এনআইডিতে যেই নেম, তাহমিনা দেওয়ান অভি, তাহমিনা দেওয়ান শুধু, অভিটা নেই এই দুটোতে। কিন্তু আমার সমস্ত সার্টিফিকেট ইনক্লুডিং আমার বিএমডিসি রেজিস্ট্রেশনে তাহমিনা দেওয়ান অভি নামটা লেখা। এতদিন পর্যন্ত এটাতে কোনো সমস্যা ক্রিয়েট হয় নাই, কিন্তু এখন এই পরীক্ষাতে গিয়ে দেখা গেল যখনই আপনি পরীক্ষার হলে যাবেন, আপনার অ্যাডমিট কার্ড হিসেবে কাজ করবে হচ্ছে আপনার ভেরিফাইড আইডি। ভেরিফাইড আইডি সাধারণত ওরা দুইটা আইডি খোঁজে, একটা হচ্ছে আপনার পাসপোর্ট আপনার একটা ভেরিফাইড আইডি হয়, আরেকটা হচ্ছে আপনার এনআইডি একটা ভেরিফাইড আইডি হয় বাংলাদেশিদের জন্য। তো তাহলে আমার যদি বিএমডিসির রেজিস্ট্রেশনের সার্টিফিকেট আর এমবিবিএস এর সার্টিফিকেট, এগুলোর সাথে আমার এই ভেরিফাইড আইডির নামের একটা স্পেলিং এরও মিল না থাকে, তাহলে আমার অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে যাবে এবং আমার এটা হবে না। তখন দেখা গেল আমি এদিকে ওইদিকে ছুটাছুটি করে আমার এনআইডি কারেক্ট করলাম, আমার পাসপোর্ট কারেক্ট করলাম, তারপরে গিয়ে আমি এটা করতে পারলাম। তাহলে আপনি ইমেইল অ্যাড্রেস প্রথমত, দ্বিতীয়ত নাম, এগুলো এখনই পরীক্ষা দেওয়ার ব্যাপারে যারা চিন্তা করছেন এখনই তারা এগুলো চেক করে নেন যে সমস্ত সার্টিফিকেটে, আর বিশেষ করে এমবিবিএস সার্টিফিকেট আর বিএমডিসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সাথে আপনার এনআইডি আর পাসপোর্টের নামের মিল আছে কিনা। এরপর আপনার ডেট অফ বার্থ লাগবে, যেটা আপনি এনআইডিতে দিয়েছেন সেই ডেট অফ বার্থটা। আপনার মেডিকেল রেজিস্ট্রেশন কান্ট্রি বাংলাদেশ,
মেডিকেল রেজিস্ট্রেশন নাম্বার, বিএমডিসি নাম্বার, প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন এমবিবিএস, ইউনিভার্সিটি অ্যান্ড কান্ট্রি অফ কোয়ালিফিকেশন। ইউনিভার্সিটি যেমন আমি চিটং মেডিকেল থেকে করেছি, আমার ইউনিভার্সিটি হচ্ছে চিটং ইউনিভার্সিটি। যারা ঢাকা মেডিকেল থেকে করবে তাদের ইউনিভার্সিটি হবে ঢাকা ইউনিভার্সিটি। কান্ট্রি অফ কোয়ালিফিকেশন বাংলাদেশ। এগুলো লাগে হচ্ছে এলিজিবিলিটি ফর্মের জন্য। এরপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট। এলিজিবিলিটি ফর্মের ফিল আপের পরপরই আপনি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করে ফেলবেন। এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট কিভাবে সাবমিট করবেন, এটাও আপনি গুগলে যাবেন আর সিওজি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট দিয়ে সার্চ দিবেন এবং এরকম একটা ফর্ম আপনার কাছে আসবে। এই ফর্মটা আপনি অনলাইনেই ফিল আপ করবেন। দেখেন এখানে কি কি লাগে। আর সিওজি অ্যাকাউন্ট নাম্বার লাগে, আপনার সেই ইমেল অ্যাড্রেসটা লাগবে, ফার্স্ট নেম, সারনেম, তারপরে আই কনফার্ম যে অল দ্য ইনফরমেশন আই হ্যাভ প্রোভাইডেড ইজ কারেক্ট, আই এম নট এ রোবট দিয়ে সাবমিট করে দিবেন। আপনার হয়ে গেল প্রাইমারি সব ক্রাইটেরিয়া ফুলফিল। আপনি অ্যাকাউন্ট ওপেন করে ফেললেন, আপনি এলিজিবিলিটি ফুলফিল করে ফেললেন, ফর্ম ফিল আপ, আপনি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করে দিলেন। এরপর আপনি ওয়েট করবেন এলিজিবিলিটি অ্যাপ্রুভালের, যেটাতে আমি বললাম মিনিমাম 4 উইকের একটা টাইম লাগে। যখনই আপনার এলিজিবিলিটি অ্যাপ্রুভ হয়ে যাবে আপনাকে ওরা একটা ইমেইল পাঠাবে, আপনার সেই অ্যাকাউন্ট ইমেইল অ্যাড্রেসে আপনাকে ওরা একটা ইমেইল পাঠাবে। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে আপনি বুকিং ইনস্ট্রাকশন, যে এই সেশনে পরীক্ষা, যেমন 2027 জানুয়ারি সেশনে পরীক্ষা হবে, বুকিং ইনস্ট্রাকশন অক্টোবর থেকে আসা শুরু হয়ে যাবে। তো আপনার যদি এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করা থাকে তাহলে আপনি ওই ইমেইল অ্যাড্রেসে বুকিং ইনস্ট্রাকশন পাওয়া শুরু হয়ে যাবেন এবং আপনি book the exam through the RCOG exam candidate portal। ইমেইল অ্যাড্রেসটা কেন জরুরি দেখেন, এখানে হচ্ছে সবচেয়ে মেইন। আপনি এক্সাম যে সিট বুকিং করবেন, আপনি কোনো গুগল ক্রোমের মধ্য দিয়ে আরসিওজি লগ ইন করে কখনোই সিট বুক করতে পারবেন না। আপনি যেই ইমেইল অ্যাড্রেসটা দিয়েছেন ওই ইমেইল অ্যাড্রেসে ওরা আপনাকে একটা সিট বুকিং এর দিন ইমেইল পাঠাবে, যেখানে ওরা একটা লিংক পাঠাবে। একমাত্র ওই লিংকের মধ্য দিয়ে ঢুকেই আপনি সিট বুক করতে পারবেন। এই জন্য ইমেইল অ্যাড্রেস এবং ওই ইমেইল অ্যাড্রেসের যে পাসওয়ার্ডটা কোথাও লিখে রাখবেন। তো আমি এগুলো করলাম। এই কাজগুলো আসলে পার্ট 1 এর আগে আমার কাছে খুব হ্যাপা যে আমাদের এফসিপিএস এ তো আমাকে এত কষ্ট করতে হয় না। পেপার ওয়ার্ক নিয়ে প্রথম দিকে আমি একটু ঝামেলায় পড়ে গেলাম, বিশেষ করে যেহেতু আমার নাম কারেক্ট করতে হলো, দৌড়াদৌড়ি এখানে অনেক বেশি করতে হলো। কিন্তু শুরুটা জটিল হলেও শেষটা আল্লাহ সহজ করে দিয়েছিল। দেখেন এখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তে যেই স্টেপগুলো লাগে, পার্ট 1 এ আমি বললাম যে এলিজিবিলিটি অ্যাপ্লিকেশন করলাম, দেন হচ্ছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট। পার্ট 2 তে শুধু এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট লাগে। পার্ট 3 তে গিয়ে আমার যেটা লাগলো সেটা হচ্ছে আপনার যে ট্রেনিং, এই ট্রেনিং অ্যাপ্রুভালের জন্য আপনাকে এওটি সাবমিট করতে হয়। এওটির ব্যাপারে আমি বলবো যে আমি কিভাবে এওটি সাবমিট করলাম, কতদিন আগে সাবমিট করলাম এবং কত বছরের এওটি সাবমিট করলাম, এটাও আমি আস্তে ধীরে বলবো। এরপর হচ্ছে মাই পার্ট 1 প্রিপারেশন, হোয়াট আই স্টাডিড, কোশ্চেন প্র্যাকটিস, হাউ আই ম্যানেজড টাইম, মাই রিভিশন স্ট্র্যাটেজি। তো পার্ট 1 এর জন্য আমার কাছে যেটা মনে হয় যে পার্ট 1 এর জন্য আমাদের দেশের যে কোচিং সেন্টারগুলো আছে, আমি আজকে আসলে কোনো কোচিং সেন্টারের নাম নেব না, আমি কোনো কোচিং সেন্টারের নাম না নিয়ে আমি বলবো যে আমাদের দেশের যে কোচিং সেন্টার আছে পার্ট 1 এর জন্য এনাফ, মোর দেন এনাফ। আপনি যদি বাইরের একটা কোচিং সেন্টারে কোচিং করতে যান, আপনার একটা হিউজ অ্যামাউন্ট কোচিং ফি পে করতে হয়। সেই অ্যামাউন্টের 1/3 অ্যামাউন্ট অলমোস্ট আপনি পে করে যদি আপনি রেজাল্ট বের করে নিয়ে আসতে পারেন, দেখেন কাটমার্ক যেটা পাস মার্ক হয় এটা কখনোই 65%-এর উপরে যাবে না, কখনোই যাবে না, এটা নিশ্চিত থাকেন। এটা বরং 65-এর চেয়ে কমতে পারে যদি কোশ্চেন কঠিন হয়। আর কোশ্চেন যদি মোটামুটি ইজি মানে ডুয়েবল হয়, কোশ্চেন আমি ইজি বলবো না, ডুয়েবল কোশ্চেন হলে 65 থাকে কাটমার্ক, তাহলে আপনাকে নাম্বার তুলতে হবে 65। ডোন্ট বি হাংরি ফর নাম্বার, আপনাকে 90 পেতে হবে, আপনাকে 80 আপ পেতে হবে, কোনো কম্পিটিশন না। আপনি 80 আপ পেলে আপনাকে কোনো গোল্ড মেডেল দেবে না, কিছুই দেবে না, আপনাকে পাস করতে হবে। তো আপনাকে পেতে হবে 65 অ্যাবভ। 65 অ্যাবভ পেতে হলে আপনার টার্গেট থাকবে আপনি 75 পাবেন, 10 নাম্বার প্লাস রাখবেন সবসময় হাতে। ওইভাবে করে নিজের প্রস্তুতিটা আমি শুরু করলাম যে আমি পাস করব এবং আমি 75 পেতে পারি, এভাবে আমি পরীক্ষা দেব।
তো আমি প্রস্তুতি পড়াশোনা কিভাবে শুরু করলাম, যে প্রথমে কিভাবে প্রশ্ন আসে, কি প্রশ্ন আসে, কেমন পরীক্ষার প্যাটার্ন হয়। অলরেডি আপনারা সবাই জানেন এমসিকিউ বেসড কোশ্চেন হয়, 2টা পেপার হয়, 100 3 ঘন্টা 3 ঘন্টা, মাঝখানে 1 ঘন্টার গ্যাপ। এবং পার্ট 1-এ সবই বেসিক সাবজেক্ট, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, বায়োস্ট্যাটিস্টিক্স, এগুলো থেকে প্রশ্ন আসে এবং সবই হচ্ছে গাইনি অ্যান্ড অবস রিলেটেড। আপনাকে কখনোই এমন কোনো ফিজিওলজি থেকে কোশ্চেন দিবে না যেটার গাইনি অ্যান্ড অবস এর সাথে ডিরেক্ট কোনো রিলেশন নেই, এমন কোনো কোশ্চেন আপনাকে দিবে না। এমন কোশ্চেন একটা দুইটা থাকলে থাকতে পারে, কিন্তু এটাতে আপনার পাস মার্কের উপরই কখনোই এফেক্ট হবে না। তো আপনার জন্য ফরজ হচ্ছে গিয়ে গাইনি অবস রিলেটেড বেসিক গুলো করা। তো আমি চিন্তা করলাম যে মেইন আমাকে আসলে কোনটাতে ফোকাস করতে হবে। আমার কাছে মনে হয়েছে আমি মেইনলি ফোকাস করেছি অ্যানাটমি আর এমব্রায়োলজির উপর। অ্যানাটমি আর এমব্রায়োলজি আমি কোনো শুধু রিকলে সীমাবদ্ধ থাকিনি, আমি সমস্ত আমার এমবিবিএস লাইফে অ্যানাটমি এমব্রায়োলজি আমি যা পড়েছিলাম আমি সব পড়ার চেষ্টা করেছি। বিশেষ করে যেগুলো হচ্ছে যেমন লিমসের অ্যানাটমি পড়ে তো আমার কোনো লাভ নেই, হেড নেকের অ্যানাটমি পড়ে তো আমার কোনো লাভ নেই। হেড নেকের কিছু লাভ আছে, যেমন হচ্ছে গিয়ে হায়ার সেন্টার, পিটুইটারি থ্যালামাস, হাইপোথ্যালামাস, এখান থেকে কিভাবে আমাদের ওভারিয়ান অ্যাক্সিস কন্ট্রোল হচ্ছে ওটা পড়ে লাভ আছে, কিন্তু আদার দেন তো পড়ে কোনো লাভ নাই। অরবিট পড়ে তো আমার কোনো লাভ নাই, বেস অফ দ্য স্কাল পড়ে তো আমার কোনো লাভ নাই। তো আমার যেগুলো পড়ে লাভ আছে অ্যানাটমি, আমি চেষ্টা করেছি যে আমি কোনো শুধু রিকলে সীমাবদ্ধ থাকবো না, অ্যানাটমি এমব্রায়োলজি থেকে যাতে আমার একটা কোশ্চেনও মিস না হয়। তো আর বাকি সাবজেক্টগুলো আমি শুধুই রিকল পড়েছি। রিকল পড়তে পড়তে রিলেটেড লেকচার যখন করতাম, ডেফিনেটলি আমি কোচিং তো করেছি, তো কোচিং এর সময় আমি যখন লেকচার করতাম, লেকচার তো আর শুধু রিকল পড়ায় না, সবই পড়ায়। তো ওই লেকচারটাও পড়তাম, যখন আমি রিকল সলভ করতাম তখন আমি দেখতাম যে আর কি কোশ্চেন হতে পারে, হুবাহু এই কোশ্চেনটা না এসেও এই রিলেটেড আর কি কোশ্চেন হতে পারে। তো আমি ওইভাবে পড়তাম ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। এক্সট্রা যেটা পড়তে হয় সেটা হচ্ছে বায়োস্ট্যাট। বায়োস্ট্যাটটাও আমি মোটামুটি পড়ার চেষ্টা করেছি। তো বায়োস্ট্যাটও লেকচারে যা পড়িয়ে দেয় এর বাইরে আমার কাছে মনে হয় যে কিছু লাগে না। তো পার্ট 1টা আপনারা মোটামুটি নিশ্চিন্তে থাকতে পারেন, 2 থেকে 3 মাসের একটা প্রস্তুতিতে পার্ট 1টা আপনারা পাশ করে যাবেন। তবে কনসিস্টেন্সি লাগবে। আপনি আজকে 6 ঘন্টা পড়লেন, এরপর এই সপ্তাহে আপনি আর টোটালি পড়লেন না, তারপরে আপনি গিয়ে সামনের সপ্তাহে আবার, মানে প্রতি সপ্তাহে আপনি 6 ঘন্টা করে একদিন পড়লেন, এভাবে না। আপনি পার্ট 1-এ যেটা পড়বেন সেটা হচ্ছে, আমি পার্ট 1-এর জন্য অফিস থেকে কোনো ছুটি নেইনি, কিছু নেইনি। আমি প্রতিদিন অন্তত 1 ঘন্টা 2 ঘন্টা পার্ট 1 পড়তাম, আর যেদিন হচ্ছে লেকচার থাকতো, সাধারণত 3 ঘন্টা 4 ঘন্টা তো লেকচার হয়, ওই দিন হয়তো একটু বেশি সময় পড়া হতো। কিন্তু আমি কনসিস্টেন্সিটা মেনটেন করতাম। কনসিস্টেন্সি মেনটেন করলে যেটা হয় সেটা হচ্ছে পড়াশোনার একটা স্পিড আসে। আপনি যদি 1 মাস টানা 1 ঘন্টা পড়েন, তাহলে দেখবেন পরের মাসে আপনি 2 ঘন্টা পড়তে পারছেন। কিন্তু আপনি যদি 1 মাস গ্যাপ দিয়ে পড়েন, আপনার মধ্যে কখনোই সেই স্পিডটা আসবে না, আপনি কখনোই সেই রেসের একটা অংশ হতে পারবেন না। আপনার সবসময় পড়াশোনাটা, প্রিপারেশনটা ভাঙা ভাঙা একটা প্রস্তুতি হয়ে যাবে। তাই পার্ট 1-এর প্রস্তুতি 3 মাসে নিতে পারবেন, তবে একটা কনসিস্টেন্ট প্রস্তুতি নিতে হবে। আর কোশ্চেন প্র্যাকটিস যেটা করতাম, আমি হচ্ছে কোশ্চেনগুলো কালেক্ট করলাম, রিকলগুলো যত বছরের রিকল সম্ভব। আমি সাধারণত সবসময় চেষ্টা করি 7 to 10 ইয়ারের রিকল সলভ করতে, যে কোনো পরীক্ষায়। এটা এমআরসিওজি বলেন, আমি যে কোনো পরীক্ষায় 7 to 10 ইয়ারের রিকল সলভ করার চেষ্টা করি। তো আমি কোশ্চেন প্র্যাকটিস করা শুরু করলাম। আর হচ্ছে কিভাবে টাইম ম্যানেজ করতাম এটা তো আমি বলেই দিলাম, যে আমি অফিস থেকে ছুটি না নিয়েও 1 ঘন্টা টাইম ম্যানেজ করা এমন কঠিন কোনো বড় ব্যাপার না। আপনি 1 ঘন্টা টাইম অনায়াসে ম্যানেজ করতে পারবেন, তবে প্রতিদিন পড়বেন, 2-3 মাস প্রতিদিন পড়বেন। আর রিভিশন, আপনি কখনোই এটা ভাববেন না যে আমি 10 বছরের রিকল সলভ করে গেছি একবার, এই জন্য আমি পরীক্ষায় পাশ করে যাব। কারণ পার্ট 1-এ আমরা সবাই জানি প্রায় 65 থেকে 70% রিকল আসে। একবার রিভিশন করে কখনো সম্ভব না, মিনিমাম 3 টাইমস রিভিশন করবেন। দেখেন পার্ট 1-এও কিন্তু মানুষ খারাপ করে। কেন খারাপ করে? আমার কাছে মনে হয় খারাপ করার কারণের মধ্যে এটা একটা, যে পরীক্ষার হলে গিয়ে একটু কনফিউশন তৈরি হয়ে যায়, যে আমি তো এটা সলভ করে আসছি, কিন্তু এটাই কি এটার অ্যান্সার হবে? কিন্তু আপনি যখন রিভিশন করবেন তখন আপনার মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না। তো আপনি 3 টাইমস, আমি 3 to 4 টাইমস এই এন্টায়ার রিকলগুলো সলভ করে গেছি। এটাই ছিল আমার পার্ট 1-এর প্রস্তুতি। পার্ট 1 আপুরা খুব ভালো পারেন, পার্ট 1 নিয়ে আসলে বলার তেমন কিছু নাই।
এক্সাম ডেটা খুব জরুরি, যেহেতু এমআরসিওজির মতো একটা বড় পরীক্ষা এবং এখন অনেক জুনিয়ররা এগিয়ে আসছে এই পরীক্ষাটা দেওয়ার জন্য। তো এক্সামের যে নাইট বিফোর এক্সাম এবং এক্সাম ডেটা আমাদের মধ্যে এক ধরনের ফিয়ার, এক ধরনের ফোবিয়া, এক ধরনের স্ট্রেস তৈরি করে, বিশেষ করে যখন আমরা জানি যে এটা অনলাইনে দিতে হবে, অনেক লম্বা সময় পরীক্ষা দিতে হবে এবং ইন্টারন্যাশনাল একটা এক্সাম হবে। আমি যে কোশ্চেন পেপার সাবমিট করব এটা ঠিকভাবে সাবমিট হবে কিনা, ইন্টারনেট ঠিকভাবে কাজ করবে কিনা, এই সমস্ত চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে থাকে। তাই এই এক্সাম ডেটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে পার্ট ওয়ানের জন্য। কারণ দেখেন, এটাই তো ওপেনিং পরীক্ষার জন্য। তো নাইট বিফোর এক্সামে আমি কি পড়তাম? নাইট বিফোর এক্সামে আমি সাধারণত লাস্ট 2 সেশনের কোশ্চেন সলভ করি সব সময়। যেমন পার্ট 1 তো আমরা সবাই জানি জুন আর হচ্ছে গিয়ে জানুয়ারি সেশনে পরীক্ষা হয়, বা জুলাই আর জানুয়ারি সেশনে পরীক্ষা হয়। তো আমি লাস্ট 2 সেশনের কোশ্চেন সলভ করতাম একদম মর্নিং থেকে, খুব রিল্যাক্স মুডে, কোনো তাড়াহুড়া নাই। কারণ আমি যা পড়ার তো পড়ে ফেলেছি, এখন তাড়াহুড়া করে খামাখামি নিজেকে আরো বেশি নার্ভাস করে ফেলা ছাড়া কিছুই করব না পার্ট ওয়ানের আগে। এই জন্য আমি খুব মাথা ঠান্ডা করে এভাবে করে শুধু লাস্ট 2 সেশনের কোশ্চেনটা আস্তে 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 করে প্রতিটা কোশ্চেন বুঝে 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 পড়ে পড়ে যেতাম, যতই আমার আগে পড়া থাক। আমি শুধু এইটুকুই, কারণ কিছু না কিছু তো পড়তে হবে, একদম না পড়ে তো বসে থাকতে পারবো না। তো আমি এটা পড়তাম। আপনার এরকম পরীক্ষার আগের দিন আপনি কি পড়বেন এটা আপনি 1 সপ্তাহ আগে রেডি করে রাখবেন। অনেকে কোনো একটা বই সলভ করতে করতে দেখে যে এই বইটা আমার খুব ফেভারিট, এই বইটা পড়ে আমি খুব উপকার পেয়েছি, এই বইটার মধ্যে অনেক ধরনের কোশ্চেন আছে, এই বইটার মধ্যে মিক্সড প্যাটার্ন কোশ্চেন আছে, তো এই বইটা খুব ভালো। আপনি তাহলে আপনার ওই বইটা রাখেন পার্ট ওয়ানের আগের দিন রিভাইজ করার জন্য। কিন্তু এটা আপনি ঠিক করে ফেলবেন পরীক্ষার 1 সপ্তাহ আগে, ডেটের খুব বেশি আগে না, 1 সপ্তাহ আগে আপনি ঠিক করে ফেলবেন যে আমি পরীক্ষার আগের দিন রাতে। এটা কখনোই দেন এন্ড দেয়ার ডিসাইড করবেন না যে আজকে আমি এটা পড়বো। কারণ আজকে আপনি এটা পড়বেন ডিসাইড করলেন আপনি, দেন দেখা গেল আপনার একটা ফ্রেন্ড আপনাকে ফোন করে বলল যে নতুন এই 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 আপডেট আসছে, এগুলো পড়তে হবে। তখন আপনি হবেন কি নার্ভাস। আপনি এখন কি ডিসাইড করেছেন এটা পড়বেন, নাকি আপনি নতুন আপডেট পড়বেন? এই জন্য আপনি এমন কিছু একটা রাখবেন পড়ার জন্য যেটা খুব লাইট ওয়েট হবে, যেটা আপনি আস্তে খুব আরাম করে পড়তে পারবেন, যেটার মাঝে মাঝে যদি কোনো নতুন আপডেটও সম্পর্কে কেউ আপনাকে ফোন করে ইনফর্ম করে, এটা আপনার মাথায় কোনো এক্সট্রা বার্ডেন ক্রিয়েট করবে না। এমন একটা কিছু আপনি রাখবেন পার্ট ওয়ানের আগের দিন পড়ার জন্য। আর আমি আরেকটা রিকোয়েস্ট করছি, পার্ট ওয়ানের আগের দিন যথাসম্ভব ফোন রিসিভ করা বন্ধ করে দিবেন। আমি একদম ফোন রিসিভ করিনি পার্ট কোনো, মানে 3টা পার্টের আগের দিনই আমি কোনো ফোন রিসিভ করিনি। কারণ ফোনে আমাকে কেউ কিছু একটা বলল, আমার ব্রেইনের ক্যাপাসিটি অতটুকু নাই যে আমি ওটা নিতে পারবো, আর ওটা পরীক্ষায় আসবে তার কোনো গ্যারান্টি নাই। আরেকটা ব্যাপার হচ্ছে 6 মান্থের যে আপডেট, এটা পরীক্ষায় আসবে না, ভেরি আনলাইকলি। কারণ প্রশ্ন তো তৈরি হয়ে গেছে, প্রশ্ন তো আপনার জন্য ওরা পরীক্ষার আগের দিন তৈরি করবে না, প্রশ্ন আগেই তৈরি হয়ে গেছে, এবং প্রশ্নে কখনোই একদম রিসেন্ট আপডেট অ্যাড করবে না। পার্ট 3-তে কিছু অ্যাড করতে পারে, তবে পার্ট 1 আর পার্ট 2-তে সাধারণত একদম রিসেন্ট, ভেরি রিসেন্ট আপডেট অ্যাড করে না। তাই পরীক্ষার আগের দিন একদম নিজের মতো, নিজের বাসায়, নিজের ফ্যামিলি এনভায়রনমেন্টে খুব হালকা কিছু পড়ার জন্য রেখে আগাবেন, তাহলে দেখবেন মাথাও ঠান্ডা থাকবে আর পরীক্ষার হলেও খুব শান্তি পাবেন আপনি। এরপর বিফোর লিভিং আমি কি করলাম, বিফোর লিভিং আমি চেক করলাম যে আমি কি কি সাথে করে নিয়ে যাচ্ছি। কারণ আমার আসলে সেন্টার আমি দেশে তো বুক করতে পারিনি। সেন্টার বুকিং এর ব্যাপারে আমি আরেকটু বলি, আপনার যদি প্রস্তুতি ভালো থাকে আর যদি একটু আপনার ইকোনমিক ব্যাকআপ থাকে, তাহলে পার্ট ওয়ানে আপনি যদি দেশে সিট, কারণ পার্ট ওয়ানে দেশে সিট পাওয়াটা একটু রাশ হয়ে যায়, একটু টাফ হয়ে যায়, তাহলে আপনি দেশের বাইরেও সিট বুকের ব্যাপারে চিন্তা করতে পারেন। যেমন আমি শ্রীলঙ্কায় পরীক্ষা দিয়েছি, তাহলে আপনাকে, আমি যখন পরীক্ষা দিতে যাব আমি চেক করলাম যে আমার এনআইডি দুটো ঠিক আছে কিনা। কারণ আমার তো কোনো কাগজ কলম লাগবে না, আমি শুধু আমার দুটো হাত আর মাথাটা নিয়ে যাব পরীক্ষা দিতে। আমার লাগবে এনআইডি, এনআইডি ছাড়া আমাকে পরীক্ষার হলে তো ঢুকতে, এনআইডি আর পাসপোর্ট, এই দুটো ছাড়া আমাকে পরীক্ষার হলে তো ঢুকতে দিবে না। তো আমি এই দুটো চেক করে পরীক্ষার হলে চলে গেলাম। এরপর আমি যখন ভ্যানুতে পৌঁছালাম, চেষ্টা করবেন 1 ঘন্টা আগে ভ্যানুতে চলে যাওয়ার, ওখানে গিয়ে বসে থাকবেন। ভ্যানুতে এক গাদা বই নিয়ে যাবেন না, এক গাদা বই নিয়ে গেলে আপনি কি পড়বেন 1 ঘন্টায় আমাকে বলেন? 1 ঘন্টায় আপনি কিছুই পড়বেন না, আপনি হবেন নার্ভাস, এটা কোনোদিনও সম্ভব না। আর
এই জন্য ভ্যানুতে আপনি নিয়ে যাবেন হাতে করে আইদার আপনার হ্যান্ড নোট অথবা আপনার ওই যে আমি বললাম ফেভারিট কোনো বই থাকে মানুষের, যেমন আমার একটা ফেভারিট বই ছিল, ওই বইটা আমি নিয়ে যেতাম। বইটার নাম আমি ভুলে গেছি, পার্পল কালার ওইটার ইয়ে ছিল, বাইন্ডিংটা ছিল। ওই বইটা আমার খুব ফেভারিট, তো আমি ওই বইটা যেখানেই যেতাম ওই বইটা ক্যারি করতাম। ওই বইয়ের প্রত্যেকটা কোশ্চেন সিরিয়াল সহ আমার মুখস্থ হয়ে গেছে, মানে গেছিল, তাও আমি ওই বইটাই পড়তাম। মানে ওই বইটা পড়তে আমার ভালো লাগতো, আমার কাছে মনে হতো যে অনেক বেশি ইনফরমেশন এই বইটাই দেওয়া আছে। তো ভ্যানুতে চেষ্টা করবেন আইদার আপনার হ্যান্ড নোট অথবা আপনার ফেভারিট কোনো কিছু নিয়ে যাওয়ার, যেটা আপনি পড়বেন। আর যখন আপনি পরীক্ষার হলে ঢুকে যাবেন, শুধু নিজের কম্পিউটার, এর বাইরে আর নিজের সিট, এর বাইরে দুনিয়া ভুলে যাবেন। নিজের কম্পিউটার, আশেপাশে কে বসছে কে বসে নাই, কার প্রস্তুতি কেমন, কে ফিসফাস করে কি বলছে, কে কতবার পরীক্ষা দিয়েছে, এগুলো আপনার শোনার তো কোনো দরকার নাই, কারণ এখানে আপনি আপনার পরীক্ষা আপনি দেবেন, আপনার পরীক্ষা আরেকজন তো দিবে না। তো আপনি হচ্ছে কারো কিছুই শুনবেন না। আমি কিচ্ছু শুনতাম না। আমার সাথে আমাদের বিরাট একটা এক্সাম হল ছিল। এই এক্সাম মানে একটা 3 তলা একটা বিল্ডিং ছিল পিয়ারসন ভিউতে, যেটা 3rd ফ্লোরে আমার এক্সাম ছিল। শ্রীলঙ্কান একজন ক্যান্ডিডেট ছিলেন আমার সাথে। তো বিশাল একটা রুমের এই মাথায় আমি, ওই মাথায় ক্যান্ডিডেট। পরিবেশটা একটু ভীতিকর ছিল, কারণ এরকম শুনশান পিন ড্রপ সাইলেন্স, এবং 2জন এক্সামিনির জন্য 2জন এক্সামিনার আমাদের পিছনে দাঁড়ায় আছে, মানে কন্টিনিউয়াস। এরকম একটা পরিবেশের জন্য নিজেকে প্রস্তুত করে নিয়ে যাবেন। দাঁড়িয়ে থাকুক, সমস্যা কি? সমস্যা কিছুই নাই। ওনারা নন মেডিকেল পার্সন। সো আপনি ভুল দাগাচ্ছেন নাকি সঠিক দাগাচ্ছেন, আপনার কোশ্চেন দেখে আপনি নার্ভাস হচ্ছেন নাকি দাগাতে পারছেন না, এগুলো ওনারা কেউ জাজ করবে না। সো ভয়ের কিছু নাই। তো ওটা ভয় না পেয়ে আপনি শুধু নিজের পরীক্ষার দিকে, নিজের কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন। এভাবে আপনার এক্সাম টাইম কখন চলে যাবে আপনি বলতেও পারবেন না। পার্ট 1 এর এক্সাম সাধারণত সবার আধা ঘন্টা থেকে 40 মিনিট আগে শেষ হয়ে যায়। তো কেন আমার পরীক্ষা আগে শেষ হয়ে গেছে এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই, এটা নিয়ে অতিরিক্ত আনন্দিত হওয়ারও কিছু নাই। পরীক্ষা যদি আগে শেষ হয়ে যায় একবার রিভাইজ করবেন। এখন একবার রিভাইজ করা হয়ে গেছে, আমি আমারটা বলবো যে আমার একবার রিভাইজ করা হয়ে যাওয়ার পর আমি সাবমিট করে বের হয়ে গেছি, কারণ আমার কাছে মনে হয়েছে আমি যত বসে থাকবো দেখা যাবে কোনো একটা প্রশ্নের অ্যান্সার আমি ঠিক দিয়েছি, কিন্তু আমি ওই যে বেশি চিন্তা করে অ্যান্সারটা আমি ওটা চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দিয়ে দেখা যাবে আমি ঠিকটাকে ভুল করে দিয়েছি। তো এত কনফিউশনের দরকার নাই বাবা, আমি যা দিয়েছি তা আমি সাবমিট করে বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার পর আমি হচ্ছে গিয়ে 1 ঘন্টার একটা ব্রেক পাওয়া যায়। আমি 1 ঘন্টার ব্রেক তো পুরোটা নিইনি, জাস্ট একটু ফ্রেশন আপ হওয়ার জন্য, একটু হাইড্রেট হওয়ার জন্য, যে যতটুকু সময় লাগে সেই সময়টা নিয়ে আমি হচ্ছে টুকটাক কিছু জিনিস লিখে নিয়ে গেছিলাম, যেমন হচ্ছে ম্যালিগনেন্সি গুলোর স্টেজিংটা লিখে নিয়ে গেছিলাম। ওই স্টেজিংটা আমি শুধু একবার দেখলাম, 4টা ম্যালিগনেন্সি, এন্ডোমেট্রিয়াল, ওভারিয়ান, সিএ সার্ভিক্স, এগুলো জাস্ট আমি একবার চোখের দেখা দেখে আমি আবার পরীক্ষার হলে, ভালভাল ক্যান্সার, এগুলো দেখে আমি আবার পরীক্ষার হলে ঢুকে গেছি যে আমি আমার সেকেন্ড পার্ট চালু করতে চাই। তো ওনারা সেকেন্ড পার্ট চালু করে দিল। আমি সেকেন্ড পার্ট পরীক্ষা দিয়েও দেখা গেল যে আমি, এটা এরকমই যে আপনি আপনার যখন পরীক্ষা দিতে ইচ্ছা হবে তখন থেকেই পরীক্ষা শুরু হবে। এটা এরকম না যে 1 ঘন্টার ব্রেক দেখে 1 ঘন্টা পরেই আপনার পরীক্ষা শুরু হবে। তো আমি পরীক্ষা দিয়ে বের হয়ে গেছি। এই ছিল হচ্ছে এক্সাম ডে আমার। এরপরে পার্ট 1 এর তো রেজাল্ট হয়ে গেল। পার্ট 1 এর রেজাল্ট হওয়ার পর আমি কিন্তু তখনও এমআরসিইউজি সম্পর্কে, এই যে রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত যেটা হয় যে পার্ট 1 দিয়ে আসার পরে আমি পার্ট 2 সম্পর্কে কিছু ইনফরমেশন গ্যাদার করি যে পার্ট 2টা কেমন হয়। আমি ওটা করিনি, আসলে এটা করা হয় না। আমার মনে হয় খুব কম মানুষই এটা করতে পারে, কারণ একটা পরীক্ষা আপনি যখন দিয়ে আসবেন আপনার মনে একটা টেনশন থাকবে যে কেমন হবে রেজাল্ট, রেজাল্ট ভালো হবে কি হবে না, মনের মতো হবে কি হবে না, এই চিন্তাটা করবেন, নাকি আপনি পরের পার্টের জন্য প্রস্তুতি নিবেন। এত এক্সট্রাঅর্ডিনারি মাথা আসলে খুব কম মানুষেরই থাকে। আমি তো খুবই সাধারণ মানুষ, তো আমিও পারিনি রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত পার্ট 2 সম্পর্কে কিছু চিন্তা ভাবনা করতে। আমার শুধু মনে হয়েছে যে পার্ট 1টা ক্লিয়ার হয়ে যায়। তো পার্ট 1টা যখন আমার 1 মাস পর সাধারণত রেজাল্ট দেয়, পার্ট 1টা যখন আমার ক্লিয়ার হয়ে গেল, এবার আমি পার্ট 2 সম্পর্কে কিছু ইনফরমেশন গ্যাদার করা শুরু করলাম যে পার্ট 2টা কেমন হয়। তো আমি দেখলাম যে এটা পুরাটাই গাইডলাইন বেসড হয়। হিউজ ট্রানজিশন পার্ট 1 থেকে পার্ট 2, পুকুর থেকে সমুদ্রে গিয়ে পড়ার মতো অনেকটা অবস্থা হলো আমার। যে গাইডলাইন, এতদিন তো আমরা আসলে পড়েছি ওজিএসবি গাইডলাইন কিছুটা পড়তাম, আর সাধারণত আমরা বইগুলোই পড়তাম, যে বিভিন্ন যে রেফারেন্স বুকগুলো, আমরা রেফারেন্স বুকগুলো পড়েই সাধারণত পরীক্ষাগুলো দিয়েছি।
কিন্তু এখন দেখলাম যে সবকিছু গাইডলাইন, তো সব গাইডলাইনের মধ্যে গ্রিন টপ গাইডলাইন আর হচ্ছে নাইস গাইডলাইনের কথা তো জানি, কিন্তু এই যে টক বলেও যে একটা জিনিস আছে, বিলিভ মি আমি এর আগে কখনো জানতাম না যে টক বলে একটা জিনিস আছে। সিপ মানে যে সায়েন্টিফিক ইম্প্যাক্ট পেপার, এগুলো আমি তখনও জানতাম না, এগুলো আমি তখন জানতে পারলাম যখন আমি পড়া শুরু করেছি। আমি বললাম যে যা আছে কপালে আল্লাহর নাম নিয়ে পড়া শুরু করি, পরীক্ষা কখন দিব সেটা তখনও জানি না। তারপরে আমি জিজ্ঞেস করলাম যে আমি যেহেতু দেশেই পার্ট 1 এর কোচিং করেছি, ওখানেই আমি খবর নিলাম যে আপনাদের কি পার্ট 2 এর কোচিং আছে? বলল যে হ্যাঁ, আমাদের পার্ট 2 এর কোচিং আছে। তো আমি আবার আরেকটা জায়গায়ও খবর নিলাম, যেখানে আমি অলরেডি এখন কথা বলছি যে প্ল্যাটফর্মে, যে আপনাদের কি পার্ট 2 এর কোচিং আছে? বলেছে হ্যাঁ, আমাদেরও পার্ট 2 এর কোচিং আছে। তো আমি চিন্তা করলাম যে আমি 2 জায়গায় ভর্তি হয়ে যাই। আমি 2 জায়গায় ভর্তি হয়ে গেলাম। আমি দেশের বাইরেও যে পার্ট 2 এর কোচিং আছে, সেগুলোর প্যাটার্ন কেমন কি কেমন আমি জানতাম না। আমি পড়া শুরু করে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে আমি এখানে স্টিক থাকি। আমি আমার যতটুকু আমার পক্ষে নেওয়া সম্ভব এখান থেকে আমি নেয়ার চেষ্টা করি। যদি না হয় তখন আমি পরের বার চিন্তা করব, কিন্তু এখন এর চেয়ে বেশি আর ক্লামজি করা আমার পক্ষে পসিবল না, কারণ আমি অলরেডি 2টা কোচিং সেন্টারে তখন ইনভলভ। তো সপ্তাহে 2 দিন আমার ক্লাস থাকে। এক একটা ক্লাস হয় 4 ঘন্টা 5 ঘন্টা, আপনারা যারা পার্ট 2 এর ক্লাস করেন তারা জানেন। তো সপ্তাহে 2 দিন 4 ঘন্টা 5 ঘন্টার ক্লাস, প্লাস হচ্ছে গিয়ে অফিস, চেম্বার, বাসা সবকিছু ম্যানেজ করে এর চেয়ে বেশি নেয়া প্রেশার আমার পক্ষে পসিবল ছিল না। তো আমার তখন টার্গেট ছিল যে এখান থেকে আমি যা ইনফরমেশন নিতে পারবো সেটাকে আমি নিজের মতো করে প্রসেস করব। তো এখানে হোয়াট চেঞ্জড পার্ট 1 থেকে পার্ট 2? পার্ট 1 আমি যেটা বললাম এটা হচ্ছে বেসিক সাবজেক্টের উপর পরীক্ষা হয়। পার্ট 2 হয় এন্টায়ারলি ক্লিনিক্যাল অপস এন্ড গাইনি, এন্টায়ারলি গাইডলাইন। তো হাউ ইউ প্রিপেয়ার, মানে হাউ ইউর প্রিপারেশন চেঞ্জড, প্রিপারেশন কিভাবে চেঞ্জ হলো? ওই যে বললাম আগে পড়তাম দিনে 1 ঘন্টা, এখন আমি পড়াটা আরেকটু বাড়িয়ে দিলাম। যে দিনে আমি দেখা যেত যতটুকু সময় পেতাম, এখন আমি আর কোনো ঘন্টার হিসেবে পড়তাম না, আমি যতটুকু সময় পেতাম ততটুকু সময়ই আমি পড়তাম। আমাকে যারা অফিসে দেখেছে তারাও দেখেছে আমি কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সময় পেতাম পড়তাম। কাজ শেষ করে আমি চেম্বার শুরু করার আগের সময়টা লাইব্রেরিতে গিয়ে পড়তাম। মানে আমি একদম কোনো ঘন্টার হিসেবে পড়া বাদ দিয়ে দিলাম, কারণ আমি ততদিনে তো বুঝে গেছি যে পার্ট 2 একটা বিশাল সমুদ্র। এটা মানে ওইভাবে করে পড়ে অল্প পড়ে কাভার করা যাবে না, এখানে অনেক কিছু বুঝতে হবে। যদিও আমার অনেক বছরের ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স, কিন্তু এই অভিজ্ঞতার সাথে গাইডলাইন মিলালে আসলে হবে না। গাইডলাইন মানেই তো সবকিছু, এভরিথিং স্ট্রাকচার। তো আপনাকে গাইডলাইনগুলো আয়ত্ত করতে হবে। Why part 2 require a different approach? Because it is entirely guideline based. Only because it is entirely guideline based. There is nothing different things. একমাত্র এখানে গাইডলাইন ভিত্তিতে কাজ করতে হবে। এবং আরেকটা ব্যাপার যেটা ইএমকিউ আর এসএকিউর পার্থক্যটা, এটা আপনারা অলরেডি জানেন। পার্ট 1 এ ছিল হচ্ছে সব এমসিকিউ, আর এখানে হচ্ছে আপনার 60% আর 40% নাম্বার, যদিও কোশ্চেন সংখ্যা সমান। 50 কোশ্চেন থাকবে শর্ট এসএকিউ আর 50 কোশ্চেন থাকবে এক্সটেন্ডেড ম্যাচ কোশ্চেন। আর নাম্বারে একটু পার্থক্য থাকবে, এক্সটেন্ডেড ম্যাচ কোশ্চেনে আপনি 1.2 পাবেন আর এসএকিউতে আপনি 0.8 পাবেন। এই জন্য টোটাল নাম্বার হচ্ছে 60% হয়ে যায় ইএমকিউতে আর টোটাল নাম্বার 40% হয়ে যায় এসএকিউতে। আগে পার্ট 1 এ যে এখানেও পেপার 1 পেপার 2 থাকবে 100 1 ঘন্টার গ্যাপ, 3 ঘন্টা 3 ঘন্টার পরীক্ষা। কিন্তু এরকম কোনো ব্যাপার না আগে যেটা ছিল যে পেপার 1 এন্টায়ারলি অপস অথবা গাইনি, দেন পেপার 2 এন্টায়ার আরেকটা। যেমন ধরেন পেপার 1 যদি অপস থেকে হয় পেপার 2 হবে গাইনি। কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে এখন এভাবে যে পেপার 1 যদি অপসের কোশ্চেন সব অপস থেকে থাকে তাহলে ইএমকিউ গাইনি মিক্স থাকবে। আবার পেপার 2 মানে মিক্সড থাকবে, দুইটা পেপারেই আপনি অপস এবং গাইনি থেকেই কোশ্চেন পাবেন। তো আপনার মাথা এভাবেই মানে ট্রানজিশন থাকতে হবে। মানে আপনি অপস নিয়ে এতক্ষণ চিন্তা করছিলেন, লেবার নিয়ে চিন্তা করছিলেন, মুহূর্তের মধ্যে দেখবেন আপনি ম্যালিগনেন্সিতে পড়ে গেছেন নেক্সট কোশ্চেনে। তো আপনার মাথা ওইভাবেই কাজ করতে হবে। আর হচ্ছে রিসোর্সেস, ইউ হ্যাভ ফাউন্ড হেল্পফুল। রিসোর্স যেগুলো ছিল সেগুলো ছিল গাইডলাইন আর লেকচার ছিল। লেকচার খুবই হেল্পফুল আমার কাছে মনে হয়, কারণ আমি আসলে একটা এন্টায়ার গাইডলাইনে কতটুকু পড়বো কি পড়বো এটা যদি আমাকে কেউ সামারাইজ করে না দেয়, কেউ যদি আমাকে বলে না দেয় যে এই পোর্শনটা গাইডলাইনের এই পোর্শনটা ইম্পর্টেন্ট এবং এখান থেকে রিপিট রিকল আসে, এই জন্য লেকচারটা খুব ইম্পর্টেন্ট। আমি সবসময় নিজের হ্যান্ড নোট তৈরি করতাম। হ্যান্ড নোট তৈরি করার আমি একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং ফার্স্ট ক্লাস থেকে পার্ট 1 থেকে আমি আমার নিজের হ্যান্ড নোট তৈরি করতাম। হ্যান্ড নোট কিভাবে তৈরি করব? এখন যখন আমি ক্লাস নেই আমাকে অনেকে জিজ্ঞেস করে আপু হ্যান্ড নোট কিভাবে তৈরি করব?
আপনি একটা ক্লাস শুনছেন, ক্লাস শুনতে শুনতে যেই পয়েন্টটা আপনার কাছে মনে হয় যে মেন্টর বারবার জোর দিয়ে বলছে, ওই পয়েন্টটাই খাতায় লিখে ফেলেন, ওটাই আপনার নোট হয়ে যাবে। একদম আমি যেটা বলছি আমার জবানি পুরাটা লেখার কোনো দরকার নেই, কারণ আমার জবানি তো আপনি রেকর্ডেড ক্লাসেই পেয়ে যাবেন। এটা আপনার পুরাপুরি হুবাহু লেখার কি দরকার? আপনি লিখবেন আপনার বোধগম্য করে, আমার কথাটা আপনি আপনার বোধগম্য করে যেভাবে লেখা প্রয়োজন ঠিক সেভাবে লিখে যাবেন। এটাই আপনার হ্যান্ড নোট, বিশেষ করেন পরীক্ষার আগে, এটাই আপনার কাজে দিবে। হ্যান্ড নোট তৈরি করা খুবই জরুরি। My part to preparation strategy, guideline, RCOG guideline, then question practice, then revision and discussion, then mock examination, exam technique. তো আমরা কোশ্চেন প্র্যাকটিসটা আমি কিভাবে করতে বলি, আমি ক্লাসেও সবসময় বলি যে আপনারা যখনই আপনাদের মেন্টর কোনো ক্লাস নিচ্ছে, আপনি সেই দিনই দেন অ্যান্ড দেয়ার ওই মডিউলটার উপরে 20টা করে এসএকিউ এমসিকিউ সলভ করে ফেলেন এবং প্রতিদিন করেন। বিশ্বাস করেন, আপনি যদি প্রতিদিন কোশ্চেন সলভ না করেন তাহলে আপনি এই সিলেবাস কোনো দিন শেষ করতে পারবেন না। প্রতিদিন 10টা 5টা করে হলেও আপনি এসএকিউ এমসিকিউ সলভ করেন। আমি প্রতিদিন কোশ্চেন সলভ করতাম যেখান থেকে পাইতাম, যে এমন না যে এগুলো খুব হাই ভ্যালুড রিকল বুক, এগুলো খুব ভালো প্র্যাকটিস সলভ কোশ্চেন বুক, এখান থেকেই সলভ করতে হবে এমন কিছু না। আমি যেখান থেকে, আমি নীলক্ষেত থেকে, আজিজ সুপার থেকে ফোন করে মনে হয় যে আমি কতগুলো যে বই আনাইছি কোনো হিসেব নেই, অথচ সবই কিন্তু আমাদেরকে প্রোভাইড করা হয়েছে কোচিং থেকে। কিন্তু আমি তারপরও যেখান থেকে পেরেছি আমি বই আনিয়েছি এবং আমি সেখান থেকে কোশ্চেন সলভ করা, মানে আমি যেখান থেকে পারতাম আমি কোশ্চেন সলভ করতাম। বিভিন্ন ফেসবুকের গ্রুপগুলোতে গিয়ে ঢুকে আমি কোশ্চেন সলভ করতাম। তো এই যে কোশ্চেন প্র্যাকটিস, এটাই আপনার পার্ট 2 তে আপনাকে পাস করাবে, কারণ আপনি হচ্ছে শুধু গাইডলাইন পড়লেন, আপনি জানেন এই এন্টায়ার ম্যানেজমেন্ট আপনি জানেন, এবার ওরা এটাকে এমন একটা সিনারিও দিয়ে দিবে এবং এমন 10টা অপশন দিয়ে দিবে আনসার হিসেবে, আপনি যখন গাইডলাইনটা পড়ে গেছেন আপনার কাছে মনে হবে ওই অ্যান্সারটা খুঁজে বের করাটা খুব ডিফিকাল্ট হবে, কারণ 2টা 3টা আনসার থাকবে একদম কাছাকাছি। তো আপনি যখন কোশ্চেন প্র্যাকটিস করবেন ওই কাছাকাছি অ্যান্সার থেকে কিভাবে বেস্ট অ্যান্সারটা খুঁজে বের করতে হয় আপনি ওটা শিখবেন। ওটা আপনাকে কোনো ক্লাস কোনো গাইডলাইন শেখাতে পারবে না, এটা আপনাকে শিখাবে এন্টায়ারলি আপনার নিজের প্র্যাকটিস। আপনি যত বেশি এমসিকিউ ইএমকিউ এসএকিউ সলভ করে যেতে পারবেন, আপনার মধ্যে এই যে আনসার খুঁজে বের করার, বেস্ট অ্যান্সার খুঁজে বের করার যেই টেন্ডেন্সিটা, যে কোয়ালিফিকেশনটা, এটা ডেভেলপ করবে আপনার নিজের প্র্যাকটিসের মাধ্যমে। এবং এখানেও আপনাকে রিভিশন অ্যান্ড ডিসকাশন করতে হবে। পার্ট 1-এ আমার কোনো রিডিং পার্টনার ছিল না, পার্ট 1-এ বেসিক্যালি রিডিং পার্টনার লাগেও না, আপনি নিজেই প্রস্তুতি নিয়ে পার্ট 1 দিতে পারবেন। তবে পার্ট 2 থেকে আপনি রিডিং পার্টনার আপনার লাগবে, কারণ ডিসকাশন খুবই জরুরি পার্ট 2 তে। আপনি যেই প্র্যাকটিস বুকগুলো সলভ করবেন, অনেক সময় দেখবেন প্র্যাকটিস বুকে কোশ্চেন ভুল থাকে, অনেক আনসার ভুল থাকে। তাহলে কিভাবে এগুলো সলভ করবেন? এগুলো সলভ করবেন আপনার রিডিং পার্টনারের সাথে ডিসকাশন করে আর আপনার হচ্ছে গিয়ে মেন্টরের সহায়তা নিয়ে। এই জন্য রিডিং পার্টনার মাস্ট। তো রিডিং পার্টনার আমি পার্ট 2 থেকেই ছিল এবং আল্লাহর রহমতে আমার সবসময় রিডিং পার্টনার ভাগ্য খুবই ভালো, একদম এমসিপিএস লাইফ থেকে। তো আপনারও এরকম আপনার সাথে কখনো এমন কোনো রিডিং পার্টনার নিবেন না যে আপনার রিডিং পার্টনার হচ্ছে একদম টপার আর আপনি হচ্ছেন অ্যাভারেজ। এরকম হলে হবে কি, আপনি ডিপ্রেশনে চলে যাবেন, কারণ টপারদের প্রিপারেশনের সাথে তাল মিলানো খুব টাফ। তো আপনি আপনার রেঞ্জে একজন রিডিং পার্টনার সিলেক্ট করবেন, যে আপনার সাথে যার ভাইব ম্যাচ করে, আপনার সাথে যার পড়ার স্পিড ম্যাচ করে। আমি বলবো না যে কেউ এখানে একদম হুলুস্থুল ব্রিলিয়ান্ট, কেউ এখানে একদমই অ্যাভারেজ, এরকম আমি মেডিকেল সায়েন্সে এই কথাটা মেডিকেল সায়েন্সের জন্য অন্তত প্রযোজ্য না। এখানে সবার ব্রেইন একই ক্যাটাগরির, কে কতটা শানিত করছে কার ব্রেনকে, কে কতটা প্র্যাকটিসের মধ্যে আছে। তো আপনি হয়তো এমন একজন রিডিং পার্টনার সিলেক্ট করলেন যে অলরেডি গত 1 বছর ধরে পড়তেছে এই জিনিসগুলো, তাহলে আপনার স্পিড কি কোনোদিনও তার মতো হবে? আপনি তার হেল্প নিতে পারেন, আপনি যখন কোথায় আটকে যাবেন আপনি তার সাথে কমিউনিকেশন মেনটেন করতে পারেন, আপনি তার কাছ থেকে হেল্প নিতে পারেন যে আমি এখানে আটকে গেছি, এটা কি হবে। কিন্তু আপনি যদি পড়াটা শুরুই করেন তার সাথে, আপনি কোনোদিনও ভাইব ম্যাচ করতে পারবেন না এবং আপনি একসময় পিছিয়ে পড়তে বাধ্য। তো আপনি সবসময় আপনার সাথে চলবে এমন একজন রিডিং পার্টনার সিলেক্ট করবেন।
তারপরে হচ্ছে মক এক্সামগুলো দেয়া খুবই জরুরি। প্রতিটা ক্লাসের পরেই ছোট ছোট এক্সাম হয়, আর একদম লাস্টের দিকে দেখা যায় একদম এক্সাম স্টাইলেই 100 কোশ্চেনের একটা হয়, এক্সাম হয়। তো 100 কোশ্চেনের এক্সাম দেওয়াটা এই জন্য জরুরি, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের জন্য। আর আপনি যখন ছোট ছোট এক্সাম দিবেন, 20 মিনিটের এক্সাম মানে 20 কোশ্চেনের এক্সাম দিবেন, তখনও আপনি সবসময় টাইমার নিয়ে পরীক্ষা দিতে বসবেন, কারণ টাইমিংটা পার্ট 2 এর জন্য। আপনি পার্ট 1 এর মতো এখানে ভাববেন না যে আপনার আধা ঘন্টা আগে পরীক্ষা শেষ হয়ে যাবে। ইএমকিউ পড়তে পড়তেই আপনার অনেকটা সময় চলে যাবে, তো আপনার দেখা যাবে একদম টাইম বরাবর টাইমে গিয়ে আপনার পরীক্ষা শেষ হয়েছে। এই জন্য আপনি যদি 10টা কোশ্চেনও নিয়ে বসেন, তাহলে 10 মিনিট টাইম ওইভাবে করে টাইমার সেট করে পরীক্ষা দিতে বসবেন। তাহলে হবে কি, আপনার মক এক্সামগুলো আপনাকে টাইমিংটা শেখাবে। টাইমিং শেখানোটাও খুবই জরুরি। আর এক্সাম টেকনিক তো আমি ওই যে ওইটা বললামই, এক্সাম টেকনিক এরকমই থাকে যে ইএমকিউ আমি পড়ার সময় কিভাবে ইএমকিউ সবগুলো অপশন ধৈর্য ধরে পড়বো। আপনার যদি পরপর 5টা 10টা ইএমকিউ আপনি পড়েছেন এবং খুব ডিফিকাল্ট, কোনোটাই আপনার কমন তো দূরে থাক, ধারে কাছেও আসে নাই, কিন্তু হতাশ হওয়া যাবে না। আপনি তো পরীক্ষার হলে আসছেন, এখন কমন আসে নাই দেখে কি আপনি প্রশ্ন আধা রেখে আনসার আধা রেখে উঠে চলে যেতে পারবেন? আপনাকে 100 নম্বর পর্যন্ত তো পৌঁছাতে হবেই। এমনও তো হতে পারে প্রথম 10টা ওরা কঠিন করে দিয়েছে, তারপরের হয়তো 40টা একদম ইজি। তো ধৈর্য ধরে সবগুলো পড়বেন। এরপর হচ্ছে গিয়ে এই যে এক্সাম এক্সপেরিয়েন্স, তো আমি অলরেডি বললাম যে প্রিপারেশন পিরিয়ডটা কেমন ছিল। বিগেস্ট চ্যালেঞ্জ ছিল সবার, যেটা বিগেস্ট চ্যালেঞ্জ হয় সেটাই, ফার্স্ট অফ অল গাইডলাইনকে আয়ত্ত করা। কিভাবে গাইডলাইন পড়বো, এটা আমারও একটা প্রশ্ন। এখন আমাকে অনেকে প্রশ্ন করে যে কিভাবে গাইডলাইন পড়বো, এটা একটা চ্যালেঞ্জ ছিল। তারপরে হচ্ছে গিয়ে টাইমিং একটা চ্যালেঞ্জ ছিল। সবকিছু ম্যানেজ করে একটা বড় একটা সময় বের করা পার্ট 2 এর জন্য, এটা একটা চ্যালেঞ্জ ছিল। সিট বুকিংও একটা চ্যালেঞ্জ ছিল। আমি বলবো সিট বুকিং আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জ। মানে অনেক সময় আমার পরীক্ষা দিতে গিয়ে এটা মনে হয়েছে যে এতগুলো টাকা দিয়ে একটা পরীক্ষা দিচ্ছি, সব ধরনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করে, তারপরেও কেন সিট, এখানে তো 1:1 সিট থাকার কথা, কেন এত সিট বুকিং নিয়ে এত ঝামেলা। তো এটাও একটা বড় চ্যালেঞ্জ। আর লেসন আই লার্ন যেটা ছিল পার্ট 2 থেকে, আমার কাছে মনে হয়েছে যে আমি যে এখন যে কোনো গাইডলাইন দেখলে আমি একবার পড়ে দুইবার পড়ে আমি ওটাকে যে একটা সামারি করতে পারি, এই জিনিসটাই, এই লেসনটাই আমি শিখেছি। এবং আমার ক্লিনিক্যাল প্র্যাকটিস লাইফে পেশেন্টকে কাউন্সেলিং করা, স্ট্রাকচার্ড ওয়েতে ট্রিটমেন্ট দেয়া, দেন একটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড গাইডলাইন বেসিসে একটা ট্রিটমেন্ট দেয়া, এই জিনিসগুলোই আমার লেসন। এটা একটা লাইফ টাইম লেসন। তাই কোনো তাড়াহুড়া করবেন না। এখন পার্ট 1 থেকে পার্ট 2 দেখেন, আমি পার্ট 1 দিয়েছি জানুয়ারিতে, পার্ট 2 দিয়েছি সেই বছরই জুনে। তো এটা আমি দিয়েছি বলে আরেকজনকে দিতে হবে এমন কোনো ব্যাপার না। 6 মাস খুবই অল্প সময় পার্ট 2 এর প্রিপারেশনের জন্য। মিনিমাম 1 ইয়ার একটা টাইম লাগে। এখন আমার হয়তো ব্যাটে বলে মিলে গেছে দেখে আমি পাশ করে গেছি, কিন্তু এটা নাও হতে পারে। এটা নাও হতে পারে। তো খারাপ করলে যেটা হবে, একটা ডিপ্রেশন চলে আসবে, এতগুলো টাকা ওয়েস্ট মনে হবে। দেন একটা আমি যতদূর জানি কিছু লিমিট থাকে এক্সাম কতবার অ্যাপিয়ার করা যাবে। পার্ট 2 এর জন্য মেবি 7 টাইমস অ্যাপিয়ার করা যাবে, আর ফাইনাল পার্টের জন্য মেবি 4 টাইম অ্যাপিয়ার করা যাবে। তা না হলে আবার আগের স্টেপ থেকে শুরু করতে হবে। তো একটু বুঝে শুনে, একটু ধীরে সুস্থে নিজের মতো করে, কারণ প্রত্যেকটা মানুষের ক্যাপাবিলিটি নিজের মতো। আপনি কখন দিতে পারবেন, আপনার পরিবেশ আপনাকে কতটুকু সাপোর্ট করে, সেটা অনুযায়ী আপনি ডিসিশন নিবেন। আপনি তবে 1 বছর এনাফ টাইম। আপনি যদি বলেন যে আমি 5 বছর গ্যাপ নিব, ইন দ্যাট কেস আমি বলবো যে আপনার চিন্তা ভাবনাকে আরেকটু মডিফাই করার দরকার আছে। এত লম্বা গ্যাপ, 5 বছরের গ্যাপে তো একটা ডিগ্রি কমপ্লিট হয়ে যায় সাব স্পেশালিটির, যেখানে 3-4 বছরের ট্রেনিং লাগে। সেখানে আপনি একটা এমআরসিওজি, যেখানে আপনি অলরেডি আপনার ট্রেনিং করা আছে, আপনি কেন পার্ট 1 থেকে পার্ট 2 দিতে 5 বছর সময় নেবেন? অবশ্যই আপনি জিনিসটাকে আরেকটু ভেবে দেখেন, কারণ 5 বছর যেতে যেতে আপনি নিজেও হতাশ হয়ে যাবেন যে এইটা কি দিব, আদৌ কি দেওয়ার দরকার আছে। এবং প্রত্যেক সেশনে কোশ্চেন হার্ড থেকে হার্ডার হচ্ছে, সেশন থেকে সেশনে এক্সাম ফি বেড়ে যাচ্ছে, সিট বুকিং করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতির কথা তো বাদই দিলাম।
তাহলে সবকিছু চিন্তা করে আপনি ১ বছর একটা টাইম রেঞ্জ রাখতে পারেন যে আমি পার্ট 1 এর পরে ১ বছর পরে হয়তো আমি পার্ট 2 দিব। ওইভাবেই আমি প্রস্তুতিটা শুরু করি। যদি প্রস্তুতি আমি ১ বছরের মধ্যে নিয়ে ফেলতে পারি তাহলে তো আমি পার্ট 2 দিয়েই দিব। আর যদি আমি নিতে না পারি তাহলে আমি আরো ৬ মাস এক্সটেনশন নিব। না হলে আমি আরো ৬ মাস এক্সটেনশন নিব। তবে পার্ট 1 পাস করার পর সবসময় পরবর্তী পরীক্ষাটা আমি ১ বছরের পরেই দিব। এরকম একটা এট লিস্ট আপনি এই চিন্তা করার জন্য তো আপনাকে আর পরীক্ষার হলে যেতে হচ্ছে না। প্লিজ চিন্তাটা রাখবেন মাথায় যে আমি ১ বছর পরে দিব। প্রিপারেশন কমপ্লিট না হলে আস্তে আস্তে করে এক্সটেনশন নিবেন, ৬ মাস করে এক্সটেনশন নিবেন। কিন্তু লম্বা গ্যাপ দেওয়াটা আসলে পরীক্ষার উপরে একটা নেগেটিভ প্রভাব ফেলে, আপনার মন মানসিকতার উপরে একটা নেগেটিভ প্রভাব ফেলবে। এরপর হচ্ছে ফাইনাল পার্ট, দ্য বিগেস্ট লিপ, পার্ট 2 থেকে পার্ট 3। পার্ট 2 ছিল হচ্ছে অল অ্যাবাউট নলেজ অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। আর পার্ট 3 হচ্ছে ক্লিনিক্যাল রিজনিং, কমিউনিকেশন, প্রফেশনালিজম। আপনি দেখেন পার্ট 2 তে যখন আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনি পড়ে গেছেন, আপনি সব জানেন। শুধু আপনি আর আপনার কম্পিউটার, এর বাইরে কিন্তু কেউ নাই দেখার, কেউ নাই শোনার। আপনি শুধু কোশ্চেন একটার পর একটা আসছে, আপনি আনসার করছেন। আপনাকে জাজ করার কিন্তু পরীক্ষার হলে কেউ নাই। পার্ট 3 তে যেটা হয় সেটা হচ্ছে আপনি জানেন এবং আপনার জানাটা আপনি একজনকে বলছেন, আপনাকে দেন এন্ড দেয়ার জাজ করা হচ্ছে, দেন এন্ড দেয়ার মার্কিং করা হচ্ছে। কমিউনিকেশন একটা বড় ব্যাপার। পার্ট 1 পার্ট 2 তে তো আপনাকে কিছু বলতে হয় না, আপনাকে কোনো কথা বলতে হয় না। এখানে শুধুমাত্র টিক টিক টিক। এখানে কমিউনিকেশন একটা বড় ব্যাপার। ক্লিনিক্যাল রিজনিং, যেটার মানে হচ্ছে গিয়ে একটা এন্টায়ার ক্লিনিক্যাল সিনারিও থেকে ডায়াগনোসিস এবং ম্যানেজমেন্টে পৌঁছানো, এটাই হচ্ছে ক্লিনিক্যাল রিজনিং। এই ব্যাপারটাতে আপনাকে একটু খুব ভালো অভিজ্ঞ হতে হবে। দেন পেশেন্টের সাথে কমিউনিকেশনের ব্যাপারে আপনাকে খুব ভালো অভিজ্ঞতা থাকতে হবে। শুধু নট অনলি কমিউনিকেশন উইথ দ্য পেশেন্ট, এখানে আরো কিছু ইয়ে থাকে, যেমন হচ্ছে কমিউনিকেশন উইথ কলিগ থাকে, কমিউনিকেশন উইথ পেশেন্ট থাকে, কমিউনিকেশন উইথ অ্যাটেন্ডেন্ট যারা থাকে পেশেন্টের, তাদের সাথে কমিউনিকেশন থাকে। তো এখানে বেশ কিছু মডিউলের উপরে আপনাকে জাজ করা হবে। এরপর প্রফেশনালিজম, আপনি যখন কথা বলবেন, যেমন আমি আপনাদের ক্লাস নিচ্ছি বা যে কোনো সেশন নিচ্ছি, আমি অ্যাজ এ প্রেজেন্টার কথা বলছি। আমি যখন একজন পেশেন্টের সাথে কথা বলছি, আমি একজন ডাক্তার হিসেবে কথা বলছি। এখানে আপনার বডি ল্যাঙ্গুয়েজ জাজ করা হবে, আপনার চয়েস অফ ওয়ার্ডস জাজ করা হবে, আপনার ফেসিয়াল এক্সপ্রেশন জাজ করা হবে, আপনার পেশেন্টের প্রতি সিম্প্যাথি জাজ করা হবে, এমপ্যাথি জাজ করা হবে। এভরিথিং দ্যাট কাম আন্ডার প্রফেশনালিজম, পুরো জিনিসটা জাজ করা হবে। এখানে এমন না যে আমি আমার রিডিং পার্টনারের সাথে কথা বলছি একদম এইভাবে করে বসে আমি কথা বললাম। নো, আপনার বডি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে এমন যে আপনি একজন ডাক্তার। যদিও পুরো ব্যাপারটাই একটা, আমরা জানি যে সাজানো একটা ব্যাপার, এখানে যারা রোল প্লেয়ার হিসেবে কাজ করে তারা কেউই পেশেন্ট না, কিন্তু তারপরে আপনার কথার স্টাইল এমন হতে হবে যে আপনি একজন ডক্টর যিনি একজন রিয়েল ক্লিনিকে বসে আছেন, আপনার সামনে একজন পেশেন্ট বসে আছে, এই পেশেন্টের সাথে আপনি কথা বলছেন, তার রোগের ব্যাপারে কথা বলছেন, তার রোগের জন্য আপনি কি চিকিৎসা দিবেন, কি কি ধরনের পরীক্ষা করবেন, সব বিষয়ে আপনি আপনার পেশেন্ট বুঝছে কিনা এই কথাগুলো, এটাও আপনার কাছে ফিডব্যাক নিতে হবে। তো এই যে এই তিনটা জিনিস প্র্যাকটিস করা, এটা খুব জরুরি। এখন হচ্ছে কি আমি যখন আমি পার্ট 2 এর রেজাল্টটা আসলো তখন আমি ডিসাইড করলাম যে আমি পার্ট 3 দিব। তখন আমি জানি না আমি পার্ট 3 কখন দিব, কারণ হচ্ছে গিয়ে আমার যেটা এওটি সাবমিট করতে হয়। এবার আমি এওটির ব্যাপারটা কিছুটা বলি। 4 বছরের আপনার ট্রেনিং সার্টিফিকেট সাবমিট করতে হবে, এর মধ্যে 2 বছর হতে হবে আপনার এওটি সাবমিটের ডেট থেকে উইদিন 4 ইয়ার। তো আমি যেটা হয়েছে, আমি তো ট্রেনিং করেছি 2019 এর আগে। 2019 এর আগে ট্রেনিং করলে আমার তো হবে না, কারণ আমি পরীক্ষা দিচ্ছি হচ্ছে 2026-এ। 2026-এর মেতে আমি পরীক্ষা দিচ্ছি, তাহলে আমাকে 2 বছর অন্তত দেখাতে হবে এই 26 থেকে 4 বছরের মধ্যে। তাহলে আপনি যে কোনো আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স যেটা আপনি সাবমিট করতে পারবেন। তো আমার যেটা সুবিধা ছিল, আমি যেহেতু রাঙামাটি মেডিকেল কলেজের সাথে সদর হসপিটাল অ্যাটাচ, তো আমার জন্য ট্রেনিং সার্টিফিকেট নেওয়াটাও ঝামেলার ছিল না, আমার জন্য ওয়ার্ক এক্সপেরিয়েন্স নেওয়াটাও ঝামেলা ছিল না, কারণ আমার এখানে সব ধরনের ফ্যাসিলিটি আছে, ওয়ার্ড আছে, মেডিকেল কলেজ আছে, সবকিছু। তবে অন্যদের ক্ষেত্রেও আপনারা ওয়ার্ক এক্সপেরিয়েন্সটাকে ট্রেনিং সার্টিফিকেট হিসেবে সাবমিট করতে পারবেন। এক্ষেত্রে অনেকে বলে যে সাধারণত ইয়ে লাগে, অ্যাটেস্টেড করা লাগে কোনো একজন আরসিওজি মেম্বারের কাছ থেকে, কিছু লাগে না। আপনি শুধু আপনার জিনিসগুলো ট্রেনিং অথেন্টিক ট্রেনিং সার্টিফিকেট আপনি সাবমিট করে যাবেন। এরপর হচ্ছে আপনাকে
পার্ট 3 এর যখন আপনি এওটি সাবমিট করবেন, এওটি সাবমিট করার সময় হাতে 2 থেকে 3 মাস সময় নিয়ে সাবমিট করবেন। 2 থেকে 3 মাস সময় ওরা লাগাবে আপনার এওটি অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি এটা জানানোর জন্য। তো আমার রেজাল্ট আসার পর আমি এওটি সাবমিট করলাম। ইন দ্য মিন টাইম আমি আর অ্যাপ্রুভালের ওয়েট করিনি, আমি আমার প্রস্তুতি শুরু করলাম, কারণ আমি জানি যে আমাকে কমিউনিকেশনের উপরে অনেক বেশি কাজ করতে হবে, কারণ এখানে হচ্ছে গিয়ে একদম ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে হবে। এখানে একটা টাইম রেঞ্জ আছে, এখানে 14টা স্টেশন থাকবে, প্রতিটা স্টেশন 10 মিনিট করে, এবং আমি যতটুকু মানে ইনফরমেশন গ্যাদার করলাম, আমি দেখলাম যে 10 মিনিটে অনেকেই কাভার করতে পারে না। 10 মিনিটে কাভার করাটা, কারণ হচ্ছে গিয়ে পেশেন্টকেও কথা বলতে টাইম দিতে হবে, 2 থেকে 3 মিনিট সময় মিনিমাম পেশেন্টের জন্য আপনাকে রাখতে হবে, মানে রোল প্লেয়ারের জন্য রাখতে হবে। তাহলে আপনি কথা বলার টাইম পাচ্ছেন কতটুকু? আপনি কথা বলার টাইম পাচ্ছেন সর্বোচ্চ 7 মিনিট। তো 7 মিনিটে কথা বলার জন্য আপনি একটা এন্টায়ার জিনিসটা বুঝে ডায়াগনোসিসে পৌঁছে, দেন হচ্ছে পেশেন্টকে ডায়াগনোসিসটা বলা, পেশেন্টকে ম্যানেজমেন্টটা বলা, পেশেন্টের কাছ থেকে ফিডব্যাক নেওয়া, এবং সব স্টেশন আবার একরকম থাকে না, কিছু এসপিটি থাকবে, তারপরে স্ট্রাকচার ডিসকাশন থাকবে, তারপরে টিচিং স্টেশন থাকবে, লেবার ওয়ার্ড প্রায়োরিটাইজেশন থাকবে, গাইনি ওয়ার্ড প্রায়োরিটাইজেশন থাকবে। তো পার্ট 3টা হচ্ছে আবার এন্টায়ারলি ডিফারেন্ট ফ্রম পার্ট 2। এতদিন তো শুধুমাত্র নলেজের উপর কাজ করেছি, অ্যাপ্লাইড ক্লিনিক্যাল নলেজ। আর অ্যাপ্লাইড ক্লিনিক্যাল নলেজ হচ্ছে পার্ট 3 এর অনলি ওয়ান ডোমেইন। এখানে 5 থেকে 6টা ডোমেইনের উপর আপনাকে জাজ করা হবে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যদি কেউ আমাকে বলে সেটা হচ্ছে গিয়ে কমিউনিকেশন। কমিউনিকেশন অ্যান্ড পেশেন্ট সেফটি, এই দুটো ডোমেইনে আপনি ফেল, তো আপনি অ্যাপ্লাইড ক্লিনিক্যাল নলেজে যদি 2 করে থাকবে, প্রতিটা ডোমেইনে 2 করে থাকবে, 2 আউট অফ 2ও পান, আপনি কোনো দিন পাস করতে পারবেন না। কিন্তু আপনি যদি পেশেন্ট সেফটি আর কমিউনিকেশন উইথ পেশেন্টে পাশ করে আসতে পারেন, আপনার অ্যাপ্লাইড ক্লিনিক্যাল নলেজে যদি আপনি 1 করেও পান, আপনি পাশ করে বেরোয় আসতে পারবেন। তাই পার্ট 3 এর ক্ষেত্রে মেইন যেটা আমাকে কাজ করা শুরু করলাম আমি, সেটা হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড পেশেন্ট সেফটি। পেশেন্ট সেফটি পয়েন্টটা কি? পেশেন্ট সেফটি পয়েন্টটা আমি একটা সহজ এক্সাম্পল দিয়ে এখন বুঝাই। যেমন হচ্ছে পেশেন্ট কোনো একটা অ্যান্টি হাইপারটেনসিভ খাচ্ছে, যেটা প্রেগনেন্সি সেফ না, ক্রনিক হাইপারটেনশনের পেশেন্ট। এইবার এই পেশেন্ট আপনার কাছে আসলো একদম আর্লি, ধরেন 8 উইক 9 উইকেই আসছে, আর কিচ্ছু নাই পেশেন্টের। এই পেশেন্ট এখন আপনি এই পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নিলেন, সব কিছু নিলেন, আপনি পেশেন্টকে ইনভেস্টিগেশন করালেন, আপনি পেশেন্টকে টোটাল অ্যান্টিনেটাল প্ল্যানের কথা বললেন, আপনি পেশেন্টকে ডেলিভারির কথা বললেন, তারপর পোস্টপার্টাম ম্যানেজমেন্ট দিলেন, পেশেন্ট সবকিছু বুঝেছে কিনা বললেন, কোথায় ডেলিভারি করবেন, নর্মাল করবেন না সিজারিয়ান করবেন তাও বললেন। কিন্তু ওই যে পেশেন্ট খাচ্ছে একটা অ্যান্টি হাইপারটেনসিভ, যেটা প্রেগনেন্সি সেফ না, ওই মেডিসিনটা যে চেঞ্জ করতে হবে এই কথাটা আপনি পেশেন্টকে বললেন না, আপনি ফেইল পেশেন্ট সেফটিতে। কোনো একটা পেশেন্টের লো মলিকুলার ওয়েট হ্যাপারিন চলছে, কোন একটা কারণে চলছে, ভিটি রিস্ক আছে পেশেন্টের, এই জন্য চলছে। পেশেন্টের পোস্ট অপারেটিভ পিরিয়ডে ব্লিডিং হচ্ছে, পেশেন্টের হেমাচুরিয়া হচ্ছে, এই পেশেন্টকে আপনি লো মলিকুলার ওয়েট হেপারিন বন্ধ করলেন না, আপনি ফেইল পেশেন্ট সেফটিতে। লো মলিকুলার ওয়েট হেপারিন কি আপনি নিজে বন্ধ করতে পারবেন? অ্যান্টি হাইপারটেনসিভ কি আপনি নিজে চেঞ্জ করতে পারবেন? নো। আপনি কি করবেন? আপনি পেশেন্টকে পাঠাবেন একজন মেডিসিন স্পেশালিস্ট অথবা কার্ডিওলজিস্টের কাছে, কিছু না পারলে বলবেন যে ফিটোম্যাটার্নাল ইউনিট স্পেশালিস্টের কাছে। ভিটি রিস্কের জন্য, থ্রোম্বোপ্রোফাইলেক্সিস বন্ধ করার জন্য আপনি পেশেন্টকে পাঠাবেন হেমাটোলজিস্টের কাছে। কিন্তু আপনাকে এটুকু জানতে হবে যে এটা এখন বন্ধ করতে হবে, এটা এখন চেঞ্জ করতে হবে। তাহলে দেখেন আপনি 2টা ডোমেইনে স্কোর করলেন, একটা হচ্ছে পেশেন্ট সেফটি আর একটা হচ্ছে কমিউনিকেশন উইথ কলিগ, যেটা খুবই জরুরি। আপনি যে জানেন যে এই পেশেন্টটাকে ম্যানেজ করতে আপনার কোন কোন কলিগের আপনার হেল্প লাগবে, সেটাও আপনার হচ্ছে স্কোর। তাহলে দেখেন এই যে অ্যাপ্লাইড ক্লিনিক্যাল নলেজ আমরা এতদিন পার্ট 2 এর জন্য এত এত অ্যাপ্লাইড ক্লিনিক্যাল নলেজ পড়ে এসেছি, তার বাইরেও কাজ করার অনেকগুলো জায়গা আছে পার্ট 3-তে। কি কি জায়গা আছে? সেটা হচ্ছে গিয়ে কমিউনিকেশন, ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট, ডেটা ইন্টারপ্রিটেশন, emergency scenario, professionalism, counseling, informed consent, other relevant station format। তাহলে এই প্রত্যেকটা জিনিসের উপর আমাকে কাজ করতে হবে। তো আমি মনে হয় কোথায় বলেছিও যে আমি কিভাবে কমিউনিকেশন বিল্ড আপ করলাম। আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি আয়নার সামনে কথা বলতাম, আমি কন্টিনিউয়াস আয়নার সামনে কথা বলতাম, একদম কন্টিনিউয়াস। যতক্ষণ আমি বাসায় থাকতাম আমি আয়নার সামনে নিজের সাথে নিজে কথা বলতাম, কারণ আমি সারাক্ষণ আমার সাথে কথা বলার জন্য মানুষ কোথা থেকে পাবো, তাও এইসব টপিক রিলেটেড কথা, স্টেশন রিলেটেড কথাবার্তা।
মেডিকেল সায়েন্স রিলেটেড কথাবার্তা, এগুলো গাইনি অপস রিলেটেড, এগুলো রিডিং পার্টনার তো আমাকে 24 ঘন্টা টাইম দিবে না। তাহলে আমি কি করতাম, আমি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাক্ষণ কথা বলতাম। মানে আমার এমন একটা অভ্যাস হয়ে গেছিল, হ্যালো আই এম ডক্টর তামিনা, ওয়ান অফ দ্য ডক্টর ইন দিস ডিপার্টমেন্ট। মানে এই লাইনটা আমি কন্টিনিউয়াস শুতে বসতে উঠতে যেতে রাস্তায় জার্নিতে আমি সারাক্ষণ এই কথাটা বলতে থাকতাম। আরেকটা কাজ আমি করতাম, সেটা হচ্ছে আমি ভয়েস রেকর্ডার অন করে যে কোনো একটা স্টেশন নিজে নিজে করতাম, নিজেই রোল প্লেয়ার হতাম, নিজেই ডক্টর হতাম, এবং ভয়েসটা আমি লাউডলি বলে 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 আমি রেকর্ড করতাম। তো এই সময়গুলোতে যেটা হয় সেটা হচ্ছে একটু শাইক ফিলিং কাজ করে ভিতরে, মনে হয় যে, কারণ আপনি এরকম একদম শুনশান নীরব পরিবেশ কোথায় পাবেন, যেখানে বাসার মধ্যেও তো মানুষজন থাকবে। তো বাসার মানুষজন দেখে প্রথম প্রথম হাসতো, বলতো যে পাগল হয়ে গেছে মনে হয়, এগুলো কি বিড়বিড় বিড়বিড় করতেছে সারাক্ষণ, হ্যালো আই এম ডক্টর তামিনা এর মানে কি। তো আমি প্রথম আমারও একটু লজ্জা লজ্জা লাগতো, কিন্তু এই লজ্জাটা ওভারকাম করতে হবে। আপনার মনে রাখতে হবে, আপনি যখন পরীক্ষার হলে যাবেন, যদি এখন আপনি আপনার বাসার মানুষকে লজ্জা পান, তাহলে পরীক্ষার হলে কি করবেন? কারণ আপনাকে পরীক্ষার হলে যখন আপনার সামনে বসে থাকবে একটা টিনেজার মেয়ে, কিন্তু এজ লেখা থাকবে 69, সিএসআরভি সিস্টেস 3C1, তখন তো আপনি ওখানে কি করবেন? আপনাকে তো তাকে এজিউম করতে হবে 69 ইয়ারের একজন মানুষ, ওইভাবে এজিউম করে কথা বলতে হবে। তো যে কোনো পরিবেশের জন্য নিজেকে তৈরি করা, এটা হচ্ছে গিয়ে পার্ট 3 এর বিগেস্ট চ্যালেঞ্জ। যে আপনার সিনারিওতে যে কোনো কিছু থাকতে পারে, আর আপনার সামনে যে বসা মানুষটা এন্টায়ারলি ডিফারেন্ট। যেমন ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে যেটা থাকতে পারে, আপনাকে হয়তো কথা বলতে হবে একজন, আপনাকে ট্রান্স ম্যান দিয়ে দিয়েছে, আপনার সামনে একজন ফিমেল বসা, সে তার নাম বলছে হচ্ছে জন। তো আপনাকে কি, আপনি সেই মুহূর্তে হেসে দিলে হবে না, আপনাকে তার সাথে নর্মালি কথা বলতে হবে। আপনি হেসে দিলে আপনি দেন এন্ড দেয়ার ফেইল, কারণ আপনি তো পেশেন্টকে মানে এ ধর ভার্বাল বা এক ধরনের এটা অ্যাসল্টের মধ্যে পড়ে যাবে। তো আপনাকে তার সাথে কথা বলতে হবে, এবং তাকে আপনি শিও বলতে পারবেন না, তাকে আপনাকে হি বলতে হবে, বিকজ হি ইজ এ ট্রান্স ম্যান। তাহলে প্রত্যেকটা জিনিসের জন্য এই যে প্রস্তুত থাকা, এই জিনিসগুলোর জন্য নিজেকে আস্তে আস্তে করে তৈরি করতে হবে। ওই যে কন্টিনিউয়াস কথা বলতে হবে, এবং স্টাডি বাডি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এখন আমি কিভাবে প্রস্তুতি শুরু করলাম, আমি অলরেডি বললাম যে আমি কিভাবে প্র্যাকটিস করতাম, কন্টিনিউয়াস প্র্যাকটিস করতাম, এবং এখানে স্টেশন প্র্যাকটিসটাই মেইন। আপনাকে আপনার যে মেন্টর থাকবে, যে কোচিং সেন্টারের আন্ডারে আপনি কোচিং করবেন, ওরা আপনাকে ফরম্যাট প্রোভাইড করবে, যে এসপিটির ফরম্যাট কেমন হয়, স্ট্রাকচার ডিসকাশনের ফরম্যাট কেমন হয়, তারপরে হচ্ছে টিচিং এর ফরম্যাট কেমন হয়, আর হচ্ছে লেবার ওয়ার্ড প্রায়োরিটাইজেশনের জন্য আর গাইনি ওয়ার্ড প্রায়োরিটাইজেশনের জন্য ফরম্যাট কেমন হয়, ওই ফরম্যাট ধরে 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 আপনি প্র্যাকটিস করবেন। পার্ট 3 পাস করার জন্য একমাত্র প্রিন্সিপাল হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। দ্য মোর ইউ প্র্যাকটিস, দ্য মোর ইউ উইল বি ক্লোজ টু মেক দ্য এক্সাম। প্র্যাকটিস ছাড়া আপনি কোনোদিনও কথা বলতে পারবেন না, ওখানে গিয়ে আপনি মুখই খুলতে পারবেন না। তো এখন হচ্ছে গিয়ে আমি নিজেই প্র্যাকটিস করতাম, নিজেই ভয়েস রেকর্ড করতাম, নিজেই শুনতাম, নিজেই নিজেকে ফিডব্যাক দিতাম। এরপরে কিছু কিছু স্টেশন, যেমন স্টেশনের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে, যেটা আমি বললাম যে পার্ট 2 আর পার্ট 1 এ সাধারণত খুব রিসেন্ট আপডেট থাকে না। তবে পার্ট 3 এর ক্ষেত্রে রিসেন্ট আপডেট, খুব রিসেন্ট আপডেট হলেও ওরা কিভাবে ইনকর্পোরেট করবে, ওরা এন্টায়ার স্টেশনটা একদম রিসেন্ট আপডেট থেকে দিবে না। ওরা হয়তো একটা ওল্ড স্টেশনই দিবে, কিন্তু ওই ওল্ড স্টেশনের মধ্যে কোনো একটা বা দুইটা কোশ্চেন থাকবে একদম রিসেন্ট আপডেট থেকে। একদম রিসেন্ট আপডেট থেকে ওরা একটা বা দুইটা কোশ্চেন দিয়ে দিবে। তো আপনি যদি ওই পর্যন্ত রিচ করতে পারেন, তার মানে বুঝবেন যে আপনার পরীক্ষা ভালো হয়েছে। আপনার পরীক্ষা ভালো হয়েছে দেখেই আপনার, কারণ এই রিসেন্ট আপডেট গুলো থাকবে একদম আপনাকে অনার্স দেওয়ার জন্য বলা যায়। তো জেনে রাখা ভালো। আর যদি আপনি নাও জানেন, হতাশ হবার কিছু নাই। ওই যে বললাম ডোমেন ওয়াইজ, আপনি যদি ডোমেন ওয়াইজ আপনার যদি কমিউনিকেশন ভালো থাকে, আপনার যদি পেশেন্ট সেফটি ভালো থাকে, আপনার যদি অ্যাপ্লাইড ক্লিনিক্যাল নলেজ, ডোমেন ওয়াইজ এখানে পাস হবে। এখানে কোনো একটা ডোমেন খারাপ হলে ভেঙে পড়ার কিছু নাই, তবে প্রত্যেকটা ডোমেইনের উপরেই ডোমেনকে আপনাকে টাচ করে আসতে হবে। আর এক্সাম ডে এক্সপেরিয়েন্স পার্ট 3 একদম পার্ট 1 আর পার্ট 2 থেকে একদমই আলাদা হয়। আপনি সাধারণত স্লটে ভাগ করা হয় পরীক্ষা, ইভিনিং মর্নিং শিফট, ইভিনিং শিফট, ডে শিফট, ইভিনিং শিফট, এভাবে করে ভাগ করা হয়। তো আমাদের সময় ছিল, একটা শিফট ছিল 2:30 থেকে, আর একটা শিফট ছিল মনে হয় 5:30 বা 5টা থেকে। কিন্তু আপনাকে ওই 2:30 শিফটের আগেই এক্সাম হলে, মানে ফার্স্ট শিফটের আগেই আপনাকে এক্সাম হলে পৌঁছে যেতে হবে। পৌঁছে যাওয়ার পর সাধারণত ওরা যেটা করে,
ফার্স্ট শিফটের পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরই সেকেন্ড শিফটের পরীক্ষার্থীদেরকে ওরা একটা রুমে নিয়ে যায় এবং এই রুম থেকে আপনি আর বের হতে পারবেন না। আর সাথে করে আপনি আপনার সব জিনিস নিয়ে যেতে পারবেন, ডিভাইস, রিডিং ম্যাটেরিয়াল, এভরিথিং নিয়ে যেতে পারবেন। তো সাথে করে এগুলো নিয়ে যাবেন। আর এরপরে আপনাকে রেজিস্ট্রেশন করা হবে, মানে আপনার নাম, তারপরে হচ্ছে আইডি, দেন আপনার আইডি চেক করা হবে। এরপরে আপনাকে ওই রুমে আপনি 2 থেকে 3 ঘন্টা বসে থাকতে পারবেন। হালকা স্ন্যাক্স এর ব্যবস্থা থাকে, পানির ব্যবস্থা থাকে, ওয়াশরুমের ব্যবস্থা থাকে। পরীক্ষার হলে ঢোকার আধা ঘন্টা আগে আপনি আর কিছুই করতে পারবেন না, ইভেন কি আপনি ওয়াশরুম আর ইউজ করতে পারবেন না। সবকিছু ওদের কাছে জমা দিয়ে দিতে হবে, এভরি ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস আপনাকে জমা দিয়ে দিতে হবে। আর এরপরে আপনি পরীক্ষার হলে চলে যাবেন। টাইমিং এর ব্যাপারে আমার আরেকটা জিনিস মনে পড়লো। টাইমিং এর ব্যাপারে আমি আরেকটা কাজ যেটা করতাম, আমি একটা ক্যাসিও ওয়াচ পরতাম। সেই ক্যাসিও ওয়াচটা আমি পরীক্ষার আগে প্রায় 2-3 মাস পর্যন্ত আমি সারাদিনই যতক্ষণ বাসে থাকতাম আমি পড়া থাকতাম। ওই ক্যাসিও ওয়াচটায় ডিজিটাল টাইম দেখা যায় এবং ওটাতে হচ্ছে গিয়ে স্টপ ওয়াচ ইউজ করা যায়। তবে পরীক্ষার হলে এই যে একটা স্টেশন থেকে বের হয়ে আরেকটা স্টেশনে ঢোকা, এই মাইক্রো সেকেন্ডের মধ্যে স্টপ ওয়াচ সেট করাটাও টাফ। তো আমি ওই ক্যাসিও ওয়াচটা ইউজ করতাম, তো এটা আমাকে হেল্প করেছে। যদি আপনারা চান তাহলে ইউজ করে দেখতে পারেন। এটা হচ্ছে একদম আগের একটা ক্যাসিও ওয়াচের একদম আগের একটা মডেল। হোয়াট আই উইশ আই হ্যাড নোন বিফোর স্টার্টিং এমআরসিওজি, স্টার্ট আর্লি, যেটা আমি বললাম যে আমি যখন 2019-এ আমি জানতাম, আমি যদি তখনই আই উইশ আই কুড হ্যাভ স্টার্টেড ইট দেন অ্যান্ড দেয়ার। দেন 2024-এ এসে স্টার্ট করতে হতো না। সবকিছু যত দিন যাচ্ছে কঠিন হয়ে যাচ্ছে। ডোন্ট কালেক্ট টু মেনি রিসোর্সেস। যেমন আমি পার্ট 2-তে যখন আমি 2টা কোচিং সেন্টারে এনরোল করলাম, আমি আর ফার্দার কোনো কোচিং সেন্টারের দিকে যাইনি। টু মেনি রিসোর্সেস অলওয়েজ মেক ইট ক্লামসি। Guideline matter. Question practice is essential. Don't study part 3 like part 1 and part 2. পার্ট 1 এন্ড পার্ট 2 তে আপনাকে কোনো কথা বলার দরকার নেই। আপনি মুখ বন্ধ করে পড়েও পরীক্ষা পাস করতে পারবেন। আর পার্ট 3 is all about talking. How fluently you can talk, how good you are in communication is everything about part 3. Practice communication aloud. বড় বড় করে কথা বলবেন, জোরে জোরে করে কথা বলবেন। Find the right study partners, protect your consistency rather than chasing perfection. আপনি একটা স্টেশনে সাপোজ খুব ভালো একদম পারফেক্ট, আপনি 10-এ 9 স্কোর করার মতো এই টপিক থেকে কোশ্চেন আসলে আপনি জানেন আপনি 10-এ 9 স্কোর করে ফেলতে পারবেন। কি দরকার? আপনার যত বেশি স্টেশন আপনি কভার করতে পারেন, যত বেশি স্টেশন আপনি কভার করতে পারবেন, যত বেশি টপিক আপনি কভার করতে পারবেন, তত বেশি যে কোনো স্টেশন পরীক্ষা আসতে পারে। 2-3টা স্টেশন একসাথে সাবমার্জ করে দিতে পারে। তো আপনার থাকতে হবে কনসিস্টেন্সি। আপনি যে কোনো স্টেশন সম্পর্কে, যে কোনো টপিক সম্পর্কে 10 মিনিট অনর্গল কথা বলে যাওয়ার মতো যে একটা ক্যাপাবিলিটি আপনার, এটা থাকতে হবে। এমন না যে আপনি একটা স্টেশনে একদম হাইয়েস্ট স্কোর করে আসলেন, তারপরের স্টেশনে আপনি ফাম্বলিং করেই গেলেন, আপনি প্যানিক হয়ে গেলেন, আপনি কথা বলতে পারতেছেন না, আপনি চাচ্ছেন যে কোনো মতে স্টেশনটা শেষ, কোনো লাভ নাই। আপনার প্রিপারেশনটা এমন থাকতে হবে, স্টেশন হোয়াট এভার দ্য স্টেশন ইজ, আই উইল টক ফর 10 মিনিট, 10 মিনিট আমি কথা বলে আসবো। লাস্ট বাট নট দ্য লিস্ট, মাই এমআরসিইউজি টাইমলাইন। আমার যেটা টাইমলাইন ছিল, এক্সাক্ট ডেট আমার মনে নাই, মান্থও হয়তো কিছু ভুলে গেছি। তো আরসিওজি অ্যাকাউন্ট আমি ওপেন করি অ্যারাউন্ড সেপ্টেম্বর 2024, দেন পার্ট 1 বুক করি হচ্ছে নভেম্বর 2024, পার্ট 1 এক্সাম দেই 21 জানুয়ারি 2025, দেন রেজাল্ট পাবলিশ হয় ফেব্রুয়ারি অথবা মার্চের ফার্স্ট উইকের দিকে 2025, পার্ট 2 বুকিং করি আমি মে 2025, পার্ট 2 এক্সাম দেই জুন 2025, রেজাল্ট হয় অগস্ট 2025, পার্ট 3 বুকিং এপ্রিল 2025, পার্ট 3 এক্সাম হয় আমার 12th মে 2025, দেন 10th জুন আমার রেজাল্ট হয়। আর আমার এভাবেই এমআরসিওজি জার্নিটা শেষ হয়। সো হোপফুলি আমি আমার জার্নিটা শেয়ার করলাম। দ্যাট ওয়াজ এভরিথিং অল অ্যাবাউট মাই জার্নি। So there is a take-home message from my side. MRCUG is not just a journey to a qualification. It is a journey of learning, resilience, self-belief, and becoming a better clinician. So আপনি কখনোই চিন্তা করবেন না যে আপনি
এমআরসিওজি ডিগ্রি করে এটা আপনার একটা শুধুমাত্র কোয়ালিফিকেশন, আপনার শুধু একটা কোয়ালিটি বিল্ড আপ হবে। এটা একটা জার্নি যেটা আপনাকে শিখাবে লার্নিং, কিভাবে পড়তে হয়, কিভাবে পড়াতে হয়, রেজিলিয়েন্স, আপনি কখনো ভেঙে পড়বেন, কখনো নিজেই নিজেকে দাঁড়া করাবেন, নিজের উপর আত্মবিশ্বাস তৈরিতে সাহায্য করবে। এবং ডেফিনেটলি বাই দ্য এন্ড অফ দ্য ডে এটা আপনাকে একজন বেটার ক্লিনিশিয়ান বানাবে। আর আপনি যদি একজন বেটার ক্লিনিশিয়ান অলরেডি হয়ে থাকেন, এটা আপনাকে একজন বেস্ট ক্লিনিশিয়ান বানাবে, একজন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ক্লিনিশিয়ান বানাবে। যে কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনি যখন কথা বলবেন, 10 জনের মধ্যে অন্তত 5 জন মানুষ আপনার কথা শুনবে, ফোর্সফুলি না, স্পন্টেনিয়াসলি শুনবে ইনশাল্লাহ। তাই আমি আপনাদের সবার জন্য দোয়া করি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। অপি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আমি চিটাগাং থেকে আমি ভালো বলছি। আছি। আও, আচ্ছা। আপু এবার পার্ট 1 পাস করলাম। আও, এমআরসিজি পার্ট কংগ্রেচুলেশন। 1। জি। আপু একটা প্রশ্ন ছিল, আমরা তো একবার হচ্ছে এই কি যেন বলে এলিজিবিলিটি, আমরা আরসিইউজি তে অ্যাকাউন্ট খুললাম সবকিছু পার্ট 1 এর আগে। এখন কি শুধু পার্ট 2 এর আগে শুধু এক্সপ্রেস অফ হ্যাঁ, ইন্টারেস্ট, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এলিজিবিলিটি একবার, শুধু একবার, পার্ট 1 এর মানে আগে। লাইফে পার্ট 2 পার্ট 3 আর কোনো কিছু আগে আর আর করা লাগবে না? না, আর লাগবে না। আপনি শুধু একবারই যেবার আমি এলিজিবল। যেবার পরীক্ষা দিব সেবার হচ্ছে যে পার্ট 2 দিতে দিতে গেলে তখন হচ্ছে এক্সপ্রেস অফ ইন্টারেস্ট আবার ফিল আপ করতে হবে। হ্যাঁ, ফিল আপ করতে হবে। এবং এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ফিল আপ করার জন্য কখনোই আপনি সময় নেবেন না। আপনি আচ্ছা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ফিল আপ করে দিবেন। আচ্ছা আপু, আরেকটা জিনিস হচ্ছে গাইডলাইন গুলো তো অনেক ভাস্ট, এত এত গাইডলাইন, মানে মানে এটা মনে হচ্ছে পার্ট 2 একটা সমুদ্র, মানে কিভাবে পড়বো বুঝতেছি না, খুব মানে ভয় লাগতেছে। ভয়ের কিছু নাই। ওই যে আমি বললাম ১ বছর টার্গেট রেখে পড়া শুরু করবেন। আর জি হচ্ছে গ্রিন টপ গাইডলাইন দিয়ে শুরু করবেন। ১ম এই নাইস গাইডলাইন পড়বেন না। কারণ নাইস গাইডলাইন হচ্ছে কম্পারেটিভলি ডিফিকাল্ট দেন গ্রিন টপ গাইডলাইন। গ্রিন টপ জি। গাইডলাইন আমার কাছে কম্পারেটিভলি একটু ইজি মনে হয়। ১ম এ হচ্ছে রিকমেন্ডেশন পোরশনটা পড়বেন। রিকমেন্ডেশনটাই হ্যাঁ। আবার এক্সপ্লেনেশন হিসেবে ভিতরে লেখা থাকে। তো জি রিকমেন্ডেশনটা বারবার পড়বেন। আপনি ইজি কোনো একটা টপিক দিয়ে শুরু করবেন। যেমন ব্রিজ প্রেজেন্টেশন দিয়ে শুরু করেন। ব্রিজ প্রেজেন্টেশন তো আমরা সবাই জানি, তাই না? হ্যাঁ তো এই হ্যাঁ। ধরনের কিছু দিয়ে শুরু করবেন সব সময়, যেটা আপনি জানেন। তো যখন আপনি কিছু জানেন তখন আপনি পড়ার সময় ওখান থেকে পয়েন্ট পিক আপ করা আপনার জন্য ইজি হয়। তখন আপনি বুঝবেন যে একটা গাইডলাইনের কোন পয়েন্টগুলো পিক আপ করতে হয়। যেমন ব্রিজের অনেক ম্যানেজমেন্ট তো আমরা অলরেডি সবাই জানি, কিন্তু একদম স্পেসিফিক স্ট্রাকচার যে ম্যানেজমেন্ট, যে এতদিন আপনি যেটা জানতেন আর গাইডলাইনে কি আছে, দুইটা যখন আপনি কম্পেয়ার করতে পারবেন তখন আপনি ডিফিকাল্ট যেমন হচ্ছে গিয়ে ব্লাড ট্রান্সফিউশন ইন প্রেগন্যান্সি, এই ধরনের গাইডলাইন গুলো আপনি তখন হ্যান্ডেল করতে পারবেন। জি। থ্যাংক ইউ আপু টিপস দেওয়ার জন্য। আপু আপনি ওকে, তো পার্ট ওয়েলকাম। 2 ক্লাস নিচ্ছেন। আমি জেনেসিসে অলরেডি অ্যাডমিট আছি আর কি, পরে অ্যাডমিট হয়েছি, মানে আমাদের তো রেজাল্টের পরে ভর্তি হওয়া। তো আপু আচ্ছা, তো আমাদেরকে গ্রুপ, মানে দীপকও আসলে আমাদেরকে পার্ট 1 এত একেবারে হ্যান্ড টু মাউথ ফিডিং করে করে আমাদেরকে পড়াইছে, এত সহজলভ্য করে দিছে। তো এখন যদি একটু পার্ট 2 তো আপনারা আমাদেরকে একটু গ্রুমিং করেন, আর একটু গ্রুপে যদি আমাদেরকে একটু সবসময় একটু উৎসাহ দেন, বা আমরা কতটুকু আপডেট আমাদের কি, মানে পড়াটা যদি আরেকটু সহজ করে দেন। এমনিতে তো খুবই ভালো পড়ান, এক্সিলেন্ট, সব মেন্টরে খুব এক্সিলেন্ট পড়ান। তারপর গ্রুপে যদি মানে দীপাপু যেমন সবসময় আমাদের এই কয়দিন পর পরই একটু খোঁজ খবর নিত, আমরা কি পড়ছি, কতটুকু পড়লাম, পরীক্ষা দিচ্ছি কিনা, মানে ওরকম পার্ট 2 তে আসলে আমরা ওই জিনিসটা দেখছি না আর কি। গ্রুপে যদি আরেকটু আমাদেরকে ইয়ে করতেন তাহলে ভালো হতো। ঠিক আছে, আমি চেষ্টা করব পার্ট টু এর গ্রুপেও যাতে সবসময় অ্যাক্টিভ থাকতে পারি। আসলে পার্ট টুটা, আপনি কি রিডিং পার্টনার অলরেডি ম্যানেজ করেছেন? আপু তুমি করে বলবেন, আমি আপনার অনেক জুনিয়র। না আচ্ছা, তুমি এখনো। আপু আচ্ছা, আমি সিএমসি তে আছি এখন, ট্রেনিং এ, আচ্ছা, গাইনি। জি। আচ্ছা। আমি তাহলে আপনাকে শোনো, দেখেছি ডিজিও ডিজিও ট্রেনিং এর সময়, আপনি তখন ইউনিট 4 এ ছিলেন, হ্যাঁ, সিএ আমি হিসেবে। ইউনিট করেছিলাম, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তাহলে যেটা করতে হবে এখানে আসলে পার্ট 2 তে গ্রুমিংটা হয় হচ্ছে পার্টনার টু পার্টনার। একজন জি ভালো রিডিং পার্টনার ম্যানেজ করতে হবে এবং পার্টনাররা সাধারণত একজন আরেকজনকে গ্রুম করে। এইজন্য আমি বলছি জি যে প্রতিটা পার্ট একেকটা পার্টের চেয়ে আলাদা। পার্ট 1 টা যেমন জি সেলফ স্টাডি ইজ এনাফ, মেন্টর তোমাকে জি গ্রুম করবে। পার্ট জি 2 এর যে ব্যাপার এটা হচ্ছে গিয়ে মেন্টর তোমাকে পড়ার কোন অংশটা জোর দিয়ে পড়তে হবে সেটা বলবে। এবং গ্রুমিং এর ব্যাপারটা হচ্ছে তুমি তোমার পার্টনারকে গ্রুম করবা, তোমার পার্টনার তোমাকে গ্রুম করবে। দুইজনের যেখানে কনফিউশন হবে সেখানে মেন্টর তোমাদেরকে হেল্প করবে। জি। থ্যাংক ইউ সো মাচ আপু। খুব ভালো ওকে, ইনফরমেশন দিলেন আপু।
হ্যাঁ, থ্যাংক ইউ। একজন ভালো রিডিং পার্টনার খুঁজে বের করার চেষ্টা করো। আর রিডিং পার্টনারের ব্যাপারে তো আমি অলরেডি বলেছি, আসলে রিডিং জি পার্টনার সবসময় এমন ভাবে চুজ করবা যার সাথে পড়তে তোমার ইজি হবে এবং যার সাথে তোমার পেসটা ম্যাচ করবে। জি আপু, থ্যাংক ইউ আপু, দোয়া করবেন আপু। আসসালামু অনেক আলাইকুম। দোয়া। ওয়ালাইকুম। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমাদের অফিসেরই একটু আইটি রিলেটেড প্রবলেমের কারণে আমি কথা বলছিলাম কিন্তু শোনা যাচ্ছিল না। আমি আসলে আজকের অভি আপুর পুরো প্রোগ্রামটা থেকে আমি একটা কথা বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমি দেখলাম আপুর টানা 1 ঘন্টা একদম এমআরসিওজি পার্ট 1-এর প্রথম দিন থেকে কিভাবে একটা আরসিওজি তে অ্যাকাউন্ট খুলবে সেখান থেকে শেষ পর্যন্ত কিভাবে আমাদের একদম ক্লিনিক্যালটা দিয়ে আরসিওজি কে জয় করে আসতে হবে পুরো জার্নিটা আপু বলেছে। আমি একদম ডেস্কের এই জায়গাটাতেই দাঁড়িয়ে থেকে আমি আমার আপুর পুরো জার্নিটাই শুনেছি আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয়েছিল আপুর টোটাল জার্নিটুকু কিভাবে করেছে বলেছে, কিন্তু তার সাথে আপু আরেকটা জিনিস যেটা অ্যাড করেছে একদম পুরো পিপিটির মাধ্যমে আপু সবকিছু বলে দিয়েছে, যেটা আমার কাছে যে আমাদের এখন এবার পাশ করেছে রিমা মোহন্ত আপু, আমাদেরই মেন্টর পার্ট 1-এর, এবং সেই রিমা মোহন্ত আপু আমাদের পার্ট 3, যেহেতু এবার আলহামদুলিল্লাহ পার্ট 2 পাশ করেছে, সামনে পার্ট 3 দিবে। এরপরে হচ্ছে তার জন্য খুব হেল্পফুল হবে। এবং আমার কাছে যারা আপনারা নক করেছেন, অজস্র স্টুডেন্ট নক করেছেন, আমি তাদের জন্য আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আরেকটি ঘোষণা দিতে চাই। সেটি হচ্ছে যে আপনারা অনেকে চেয়েছেন এমআরসিওজি পার্ট 3 আমরা অন্তত আপু যে আমাদেরকে ওরিয়েন্টেশনটা করিয়ে দেন। ওরিয়েন্টেশনটা কিভাবে হবে সেটি হচ্ছে আপু আমাদেরকে বলেন। সো এই ওরিয়েন্টেশনের জন্যই আমি বলবো যে আমরা পার্ট 3টা খুব সুন, জাস্ট আপনাদেরকে ওরিয়েন্টেশনটা করানোর জন্য আমরা পার্ট 3-এর একটা ওয়ার্কশপ আনবো আগামী মাসেই। এটা আমাদের স্টুডেন্ট বা বাহিরের স্টুডেন্ট আপনারা সবাই আমাদের সাথে অফলাইনে ওয়ার্কশপটাতে যুক্ত হতে হবে, কারণ হচ্ছে এখানে আমরা অফলাইনে আপনাদের সাথে কথা বলবো, এবং সেটা অভি আপুর সাথে বা আমাদের যারা যারা এমআরসিওজি জাকান্তা আপু, তারপর তানজিন হোসেন আপু, সবাই যারা পাশ করা আছেন তাদেরকে নিয়ে আমরা এই ওয়ার্কশপটা করব। এখানে আমরা বসবো যে এমআরসিওজি পার্ট 3 নিয়ে আমাদের স্টুডেন্ট কতজন, আপনাদেরকে হ্যান্ডস অন ট্রেনিং এবং কিভাবে আপনাদেরকে আমরা 1-to-1 কমিউনিকেশনের মাধ্যমে আমরা পার্ট 3 জন্য প্রিপেয়ার করতে পারি। কারণ আমাদের জানেন যে যারা আমাদের মেন্টর তারা প্রচন্ড 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 লেভেলের হচ্ছে বিজি স্কেডিউলের মাধ্যমে তাদের প্রতিটা দিনই কাটে। সেখান থেকে মেন্টরশিপের জন্য যে সময়টুকু আমাদেরকে দেয় এটা আসলে নিতান্তই আমি বলবো যে জেনেসিসের প্রতি ভালোবাসা অথবা একজন মেন্টরশিপের প্রতি ভালোবাসা ছাড়া আসলে কোনো মেন্টর এই কাজ করতে পারে না। সো সেই ক্ষেত্রে আমরা এই ব্যাপারটাতে খুব স্ট্রিক্ট হব। এমআরসিজি পার্ট 1 পার্ট 2 আপনারা অনলাইনে করলেও হয়ে যায়, কিন্তু পার্ট 3 আমরা অনলাইনে স্টার্ট করলেও আমরা ওয়ার্কশপটা ডেফিনেটলি চেষ্টা করবো আমরা অফলাইনে করে আমরা একসাথে কফি খেতে খেতে আমাদের টোটাল রোল আউটটুকু আমরা করব, এবং আমরা আপুর সাথে কিছু সময় কাটিয়ে আমরা পার্ট 3 নিয়ে যারা পার্ট 2 পাস করেছেন আমরা বসবো। আর আরেকটি বড় ব্যাপার হচ্ছে এই প্রোগ্রামের মাধ্যমে আমি ইনভাইট করতে চাই আমাদের সেসব স্টুডেন্টদেরকে যারা আমাদের আগামী মাসে আমাদের ফেলিসিটেশন আপনাদের সবার কাছে ফোন চলে যাবে। এবার যারা এমআরসিজি পার্ট 1 পার্ট 2 পাস করেছেন তারা ইনশাল্লাহ আপনারা সবাই ইনভাইটেড আমাদের প্রোগ্রামে আসার জন্য। আর আজকের এই প্রোগ্রাম অর্থাৎ এমআরসি ওজি রোড ম্যাপ, এই পুরো এমআরসি ওজি জার্নিতে আমি আমার এই জেনেসিসের পুরো ক্যারিয়ারের টাইমটুকুতে বলবো যে এমআরসিওজি বাংলাদেশের জন্য আপনারা পার্ট 1 এবং পার্ট 1 হয়তো এই যে একটু আগে নিগার আপু বলেছেন যে দীপক আসলে পার্ট 1-এ আমাদেরকে এতটাই আপারিসোফেগাসে দিয়ে দিয়েছিলেন, আমি তখনও কিন্তু আপনাদেরকে বলতাম যে আপনারা এখানেই আপনাদেরকে এভাবে করে আমাদেরকে ডিগ্লুটেশন করাতে হচ্ছে, তাহলে পার্ট 2টা আপনাদের জন্য কতটা কঠিন হবে। কারণ পার্ট 2টার টক গাইডলাইন রিসেন্ট আপডেট এবং এক একটা গাইডলাইন হচ্ছে বিশাল আকৃতির। এখান থেকে আমাদের মেন্টররা আপনাদেরকে কনসাইজ করে যেগুলো একদম লাগবে মাস্ট টু রিড মাস্ট টু নো করে 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 আপনাদেরকে ক্লাস নিয়ে প্যালাটেবল করে আপনাদেরকে গুছিয়ে দেয়। তাহলে এই পুরো জার্নিতে আপনারা জানেন যে আমাদের আজকের এই ওয়ার্কশপ মানে আজকের এই সেশনটার জন্য আমার মানে অভি আপু নিজেও খুব ট্রাই করছিলেন, মাঝখান দিয়ে আপুর আসলে বাবা অসুস্থ হয়ে যাওয়া বা হচ্ছে আপুর নিজের বিজি স্কেডিউল সবকিছু মিলে আমরা 1টা মাস পরে আজকে আপুর এই সময়টুকু আমরা পেয়েছি। সো আজকের সেশনটা এতটা আপনাদের জন্য ফ্রুটফুল একটা সেশন, আমি নিজেও বসে পুরো টাইমটুকু জুড়ে আপুর কথাগুলো শুনেছি। আমরা পার্ট 1-এর জন্য যেভাবে আপনাদেরকে সার্ভিস দিয়েছি পার্ট 2-তেও আমাদের মেন্টররা ইনশাআল্লাহ আমাদের পার্ট 2-তে এবার রিমা মোহন্ত আপু আছেন, উনি হচ্ছে পার্ট 2-এর আমাদের রিকলের জন্য চিফ মেন্টর হিসেবে আপু থাকবেন, এবং আমি রিমা মোহন্ত আপুর মানে তিনি আমাদের যেহেতু পার্ট 1-এও মেন্টর সবকিছু মিলিয়ে আমি কিন্তু তাকে পার্ট 2-তে আমাদের চিফ মেন্টর প্লাস পার্ট 2-এর আপু রিকলের এবারের সেশনটা আপু অবশ্যই ওভারঅল ক্লাসটা আপনাদেরকে নিয়ে দিবেন, এবং আমরা আপুকে
সেভাবে করেই হচ্ছে ইনশাল্লাহ আপু প্রিপেয়ার্ড, এবং আমি নিজে কথা বলবো। সো আমাদের পার্ট ওয়ান পার্ট টু আপনাদেরকে যেভাবে করে গাইড করছে, অভি আপু কিন্তু একটা কথাই বলে যে আমি বাংলাদেশি দুইটা জায়গায় প্রিপার মানে কোচিং করেই বা গাইডলাইন নিয়েই আমি কিন্তু চান্স পেয়েছি, আমি কিন্তু কোনো ইন্টারন্যাশনাল জায়গায় করিনি। এবং আপু কিন্তু বলতো যে ইন্টারন্যাশনাল মানেরই হচ্ছে আমাদের জাকান্তা আপুর ক্লাস, তারপর হচ্ছে আমাদের তানজিন হোসাইনের ক্লাস। সো সবকিছু মিলিয়ে আপনারা যারা ইমার্সিওলজি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি জার্নিতে যেতে চান, আপনারা শুধু জেনেসিস আউটলায়ারের সাথে যুক্ত থাকেন, ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না। পার্ট টু এর জন্য আপনাদেরকে এখন যেভাবে গাইড করছে এভাবে আপনারা পড়া শুরু করেন। এরপরে যেখানে যেটা প্রবলেম হবে, আমাদের মেন্টররা আছে আপনাদেরকে, তো তারা অবশ্যই সেই হেল্পটা করবে। আর আজকের সেশন থেকে অভি আপুর কাছে আমি আউটলায়ারের পক্ষ থেকে কৃতজ্ঞ যে এতটুকু সময় দিয়ে একদম টক অ্যান্ড চক করে সবাইকে বুঝিয়ে দিয়েছেন। আপনাদের যার যেখানে কোনো প্রবলেম থাকবে, আমরা সামনে খুব চেষ্টা করছি। এমআরসিওজি যদিও বলে যে গাইডলাইন বা কোশ্চেন সোর্স পড়ে লাভ হয় না, কিন্তু গাইডলাইন কোশ্চেন সোর্স আপনি কোশ্চেন কমন ফেলার জন্য পড়বেন, এটা আমি পার্ট ওয়ানেও বলতাম, আপনার ম্যাচুরিটি গ্রোয়ের জন্য করবেন। আমরা কিন্তু এতদিন কোশ্চেন ডিসকাশন আমাদের মেন্টররা তো তাদের প্রত্যেকটা ক্লাসেই করতো, বা পার্ট টুতেও আমাদের পরীক্ষা দিবেন পরের ক্লাসে সেটা ডিসকাশন হবে, কিন্তু পার্ট টুতে আমরা আলাদা করে একটা রিকল ব্যাচ নিয়ে আসবো বা কোশ্চেন সোর্স ব্যাচ নিয়ে আসবো। সেটা আপনাদের হচ্ছে মেইন ব্যাচের বাহিরে, যেখানে শুধু কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব, কারণ পার্ট টুটা আসলে এত হিউজ একটা সিলেবাস, এখানে একটা কোর্সের ভিতরে এত কিছু আমরা নিতে পারি না। সো সব মিলিয়ে আমরা পার্ট টুটাকে আমরা একদম সেভাবে স্টাবলিশড ইনশাল্লাহ আমাদের হয়ে গেছে, আর একটু পরিশ্রম দিলেই হয়ে যাবে। আর পার্ট থ্রি তো আমাদের ইনশাল্লাহ আমরা আগামী মাসে একটা ওয়ার্কশপ আনছি, আমি বলছি আপনাদেরকে। সবকিছু মিলিয়ে আমি আজকের রোড টু এমআরসিওজি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আজকে তাহমিনা দান অভির আপুর সাথে পুরো সময়টুকু আমাদের অনেক প্যালাটেবল এবং ফ্রুটফুল একটা সময় ছিল। আমি একদম অন্তরের অন্তঃস্থল থেকে আপুকে ধন্যবাদ দিতে চাই, এবং সে সাথে আমি বলবো যে আমাদের সাথে আরো যারা আছেন, যারা লাইভে শুনছেন, যে যেখান থেকেই শুনছেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আউটলায়ারের সাথেই থাকবেন। ডক্টর নিগার আপু, আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা মনে হয় শেষ করতে পারি, কি বলেন আপু? মোটামুটি তো আমাদের আজকে অনেক কিছুই মানে তাহমিনা দান আপু বলে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে আজকের এই রোড টু এমআরসিওজি থেকে এখানে থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জেনেসিস আউটলায়ারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।